আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আজকের এই এপিসোডে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটির দুটো অংশ রয়েছে। শেষ অংশটি আপনারা শোনার পর আমাদের সমাজে প্রচলিত বেশ কিছু বিষয়ের সাথে আপনারা নিজেদের একটা অভিজ্ঞতা কিন্তু মেলাতে পারবেন। ঘটনাটি বেশ শিক্ষণীয়ও বটে। আর এই ঘটনাটি পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার পাঠানো এখন পর্যন্ত মোট 18টি ঘটনা আমরা প্রচার করেছি। আর এখন যদি দুটো ঘটনা আমরা শেয়ার করি, তাহলে ওনার পাঠানো মোট 20টি ঘটনা আমাদের শেয়ার করা হবে আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, এভাবেই কিন্তু আপনাদের পাঠানো ঘটনাগুলো দিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে এতটুকু পথ আসতে পেরেছি। তাই সবসময় বলি যে আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বারিকোড করে afnanthehorwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnanthehorwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সেখানেও অমীমাংসিত রহস্য, ভয়ের ঘটনা, তাছাড়া অন্যান্য বিভিন্ন ভিডিও সেখানে আপলোড করা হয়। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো শোনার পর কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করে দেবার অনুরোধ করছি, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। প্রিয় লিসেনার্স, চলে যাব আজকের থার্সডে নাইটের 203তম এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন যেই রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম হৃদয়। ওনার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে। উনি যেই ঘটনাগুলো সাধারণত শুনে থাকেন সেগুলো ডায়েরিতে নোট করে রাখেন, পরবর্তীতে সময় করে আমাদেরকে লিখে উনি পাঠাতে থাকেন। তো ওনার পাঠানো ঘটনা তো দুটি অংশ রয়েছে। একটি অংশ আমাদের দেশেই ঘটেছে, আরেকটি অংশ দেশের বাইরে ঘটেছে। তবে যার সাথে ঘটেছে উনি আবার আমাদের বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাই। তো প্রথম অংশটা বলি, মানে শুরুর অংশটা। যার সাথে এই ঘটনাটি ঘটেছে, সঙ্গত কারণে তার নামটি উনি প্রকাশ করতে চাননি, কেননা উনি খুব পপুলার একজন মানুষ ওনার এলাকাতে, বিশেষ করে নরসিংদীতে আর কি। আর ওনার শৈশব কেটেছে মানিকগঞ্জে। ঘটনাটি ওই শৈশবের সময় মানিকগঞ্জের ঘটনা আর কি। উনি মূলত শিক্ষকতা পেশায় রয়েছেন, সেই সাথে উনি কীর্তন করেন। যেহেতু উনি হিন্দু ধর্মাবলম্বী আর ব্রাহ্মণ গোত্রের, উনি যেহেতু কীর্তন করেন, ওনার এলাকায় অনেক মানুষের কাছেই উনি খুবই পরিচিত। অনেক মুসলিম লোকেরাও কিন্তু ওনাকে চেনেন, যেহেতু উনি শিক্ষকতা করেন, খুব ভালো একজন টিচার হিসাবে উনি খুব সমাদৃত। এই কারণেই মূলত তার নামটি উনি প্রকাশ করতে চাননি। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1965 সালের আশেপাশে হবে। মূলত একটা পল্লী গ্রামের পরিবেশ যেরকম ছিল ওই সময়, 1965 সালের আশেপাশের সময় ঠিক অমনটাই ছিল। ইলেকট্রিসিটি তো ছিলই না, মেঠো পথ, একটু বৃষ্টি হলেই তো রাস্তাঘাটে হাঁটাচলা করাই কঠিন হয়ে যেত। আর ওই সময়টাতে মূলত যে ঘটনাগুলো ঘটে, তখন দেখা যেত যে মেঠো পথ কেন্দ্রিক যে ঘটনাগুলো আমরা শুনে থাকি, ঘটনাটি ঠিক তেমন বলা চলে না। তো এই যে স্যার, উনি তো তখন বেশ ছোটই বলতে হবে, কত 11-12 বছর বয়স আর কি ওনার। উনি এসেছেন মানিকগঞ্জে, মূলত বেড়াতে এসেছেন ওই বাড়িতে। ওনাদেরই এক আত্মীয় বাড়ি, মামাতো ভাইয়ের সাথে গল্পগুজব করছেন, মানে মামা বাড়িতে বেড়াতে আসছেন আর কি। ওনার আবার মাছ ধরার খুব শখ ছিল, গ্রামে গেলেই মাছ ধরতেন। তো মামাতো ভাইকে বলছেন যে কিরে চল মাছ টাছ ধরি। ওই রাত্রে আবার গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল, সারাদিন মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এদিকে মামাতো ভাই তো রাজি হয় না, যে মা জানলে তো রাগারাগি করবে। তখন সে বলতেছে যে মামিকে আমি ম্যানেজ করে নেব, চল, আমি তো সবসময় আসি না, একটু মাছ না হয় ধরলামই।
তখন উনিও রাজি হয়ে গেলেন, মানে তার মামাতো ভাই রাজি হয়ে গেলেন। তারা একটা জাল, মাছ রাখার পাত্র আর প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিস নিয়ে বের হয়েছেন। আর যেই জালটা, এটা কিন্তু ত্রিভুজ আকৃতির জাল। এরকম জালের কথা আমরা বিভিন্ন ঘটনাতে বলেছি। যেই অংশটা চোখা অংশ, মানে চোখা অংশের একটা পার্ট থাকে যেটা একটু বেশি চোখা, ওখানে হাত দিয়ে কিন্তু সামনের দিকে ঠেলতে হয়। মশারির কাপড়ের মতো কাপড় দিয়ে মূলত এই জালগুলো তৈরি করা হয়। সামনে মাছ থাকলে ওর ভিতরেগুলোতে ধরা পড়ে যায়। তো এইটা নিয়ে উনি বের হয়েছেন। যখন বের হয়েছেন দুজনই, তখন দেখতে পেলেন যে ওই সময় তো আর চাঁদের আলো ছিল না। হারিকেন হাতে নিয়ে বের হয়েছেন। হারিকেনের উপরে আবার একটা কাপড় দিয়ে রেখেছিলেন। কাপড় বলতে একটা বড় পাতা জাতীয় জিনিস। কিছুক্ষণের মধ্যে এই হারিকেনটা নিভে গেল, ওর ভিতরে পানি ঢুকে গেছে। কি আর করা, হারিকেনটা বিশেষ একটা জায়গায় রাখলেন, ভিজে গেলেও সমস্যা হবে না। তখন এই দুজন কী করেছেন, বড় কচুর পাতা ছিঁড়ে নিয়েছেন, ওইটা মাথায় দিয়ে হাঁটা শুরু করেছেন। বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এরপর ওনারা যখন ওই মাঠের কাছে পৌঁছেছেন, তখন কিন্তু ধান কিন্তু কাটা হয়ে গেছে। ধান কাটার পর কিন্তু ধানের নিচের একটা অংশ, মানে যেখানে কাঁচি লাগিয়ে কাটা হয়, ওইটুকু অংশ কিন্তু ওই মাঠেই থাকে। এই জিনিসগুলো পানিতে তখন ডুবে গেছে। এর ভিতর দিয়ে জাল চালানোটা কিন্তু একটু কঠিনই, মানে জাল যদি ঠেলতে হয় বেশ একটু কঠিনই হয়ে যায়। দেখা গেল যে একটা জমিতে মোটামুটি পানি একটু বেশি মনে হচ্ছে, জমিটা একটু এমন একটা জায়গাতে ওইখানে পানি বেশি জমেছে এরকমটা মনে হচ্ছে। ওইখানে গিয়েছেন, দুজন মিলে মাছ ধরছেন। এখন হয়েছে কি, এই যে স্যার যিনি, উনি তো আসলে এইভাবে মাছ ধরতে পছন্দ করলেও মাছ এভাবে ধরতে খুব একটা পটু না। আর যে মামাতো ভাই, উনিও খুব একটা পটু না, ছোট মানুষ। কিছুক্ষণ এই পানির মধ্যে জাল ঠেলাঠেলি করতে করতেই দুইজন খুব ক্লান্ত হয়ে পড়েছেন। তখন আর মামাতো ভাই বলছেন, এই দেখ দেখ, এইখানকার পানি মনে হচ্ছে সামনের দিক দিয়ে গড়িয়ে কোথাও চলে যাচ্ছে। এত কষ্ট করে জাল ঠেলাঠেলি না করে ওইখানেই জালটা ধরি না, তাহলে তো মাছ আপনা আপনি এর ভিতরে চলে আসবে। তো এই চিন্তা করে ওনারা ওখানে গিয়েছেন, ওখানে জাল পেতে রেখেছেন। কিছুক্ষণ পর পর উঠাচ্ছেন, দেখা যাচ্ছে মাছ পাচ্ছেন। এরপর মনে হলো যে চলে যাবেন, আর বেশিক্ষণ থাকবেন না, মোটামুটি মাছ পেয়েছিলেন ভালোই। ওনারা তখন হাঁটা শুরু করেছেন। মাছ যেই পাত্রের মধ্যে রেখেছিলেন সেটা কিন্তু একটা সিলভারের পাতিল, ওইটা নিয়ে দুজন আসছেন। ঠিক একই রকমভাবে ওই যে কচুর পাতা মাথায় দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে ওনারা দেখতে পেলেন একটা আগুনের গোলা, মনে হচ্ছে দূর থেকে ওনাদের দিকে ছুটে আসছে। এটা দেখার সাথে সাথে দুইজনই কিন্তু ভয় পেয়েছেন, বুঝতে পেরেছেন এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। উনি খেয়াল করলেন, বা ওনারা দুজনই খেয়াল করলেন যে আগুনের গোলাটা ওনাদের কাছাকাছি এসে মাথার উপর একটা চক্কর দিয়ে মনে হচ্ছে যে আর নাই। তখন ওনারা ভাবলেন, যাক বেঁচে গেছি। আবার ওনার সামনের দিকে যখনই এগিয়েছেন, তখনই দেখেন যে একটা অবয়ব, এই অবয়বটার আসলে চেহারা সুরত কেমন বোঝা যাচ্ছে না অন্ধকারে, কারণ তখন তো চাঁদের আলো ছিল না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এতটুকু মনে হচ্ছে যে এর হাত পা আছে, তবে এগুলো বেশ বড় বড়। ওই অবয়বটা নাকি নাকি সুরে বলছে, মাছ দে মাছ দে, এরকম কয়েকবার বলেছে। যখন এরকম বলেছে, তখন এই যে স্যার, উনি তো এইটা দেখেই এমন ভয় পেয়েছেন, ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আর এই স্যারের যে মামাতো ভাই, উনি সব কিছু ওখানে ফেলে রেখেই অন্য সাইড দিয়ে দিয়েছেন এক দৌড়। দৌড়ে উনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে সবাইকে ডেকে তুলেছেন যে এই ঘটনা, সে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন তো বাড়ির লোকজন ছুটে আসা শুরু করেছে। তো ওনারা যখন ওখানে আসেন, এসে দেখেন যে স্যার অজ্ঞান হয়ে পড়ে আছেন, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আর জালগুলো সব ঠিকঠাক থাকলেও এই যে মাছের পাতিলটা এমন অবস্থায় রয়েছে, মনে হচ্ছে যে কোনো একটা সিলভারের পাতিল কোনো ভারী কিছু দিয়ে উপর থেকে যদি আঘাত করা হয়, আঘাত করতে করতে যদি একদম চ্যাপ্টা করে ফেলা হয়, কেমন হয়ে যাবে, একটা পয়সার মতো হয়ে যাবে। মনে হচ্ছে ওইটা রকম পয়সার মতো হয়ে গেছে। আর মাছ তো নাই। পরে স্যারকে ওখান থেকে উদ্ধার করা হয়। তো উদ্ধার করে আনার পর তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে এখানে তো কোনো একটা সমস্যা হয়েছে আর কি, যেহেতু একটা প্যারানর্মাল বিষয় হয়ে গেছে। সকালবেলা একজন কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজ সব কিছু শোনার পর কিছু ঝাড়ফুঁক করে দেন এবং বলেন যে এই মেছো পিশাচের খপ্পরে পড়েছিল। যাক, ভাগ্য ভালো, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এই পিশাচটা মাছ নিয়েই চলে গেছে। তারা তো আর এই পিশাচের সাথে বলেনি মাছ কেন দেবো না, এগুলো তো বলেনি। মাছ তো ওখানে রেখে এরা পালিয়েছে, আর একজন তো অজ্ঞান হয়েই পড়ে গেছে।
তবে ঘটনাটা কিন্তু এখানে শেষ হলো না। এই ঘটনার কয়েকদিন পর তখনও কিন্তু এই স্যার এই এলাকা ছেড়ে যান নাই, মামা বাড়িতেই রয়েছেন আর কি। উনি তখন ওই বিভিন্ন ওইখানে মামা বাড়ির যেই ওনার বয়সী ছেলেপেলে বন্ধুবান্ধব ছিল তাদের সাথে বিষয়টা শেয়ার করেছেন, আমার মামাতো ভাই শেয়ার করেছে। তখন নাকি তারা একটা কথা বলেছে যে আরে এইটা কি ভয়ের কোনো বিষয় হলো নাকি, এরকম মেছো পিশাচ যদি সামনে আসে একটা কাজ করবি, ওই পিশাচের ছায়াটা কোথায় পড়েছে ওই ছায়াটা দেখে তার উপর জল বিয়োগ করে দিবি, তাহলেই দেখবি যে এই জিনিস ভয়ে পালিয়েছে। এটা উনি শুনলেন, ওরকম মাথায় আসলে নেন নাই, মানে শোনার জন্য শোনা আর কি। তো ওই দিন খেলা শেষ করতে করতে কিন্তু মোটামুটি সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এর মধ্যে কি হয়েছে যে কয়েকজনের সাথে উনি কথা বলছিলেন, এর মধ্যে ওনার মামাতো ভাই ওনাকে ফেলে চলে যান, কারণ একদম কাছাকাছি বাড়ি, তো উনি আগে চলে গিয়েছেন হাত মুখ ধুবেন আর কি। আর এই ধরনের বৃষ্টি বা কাদাযুক্ত জায়গায় কিন্তু ফুটবল খেলে অনেকে, তখন তো হাত পায়ের অবস্থা কেমন হয় আমরা বুঝতেই পারি। আগে আগে চলে গিয়েছেন হাত মুখ ধোয়ার জন্য, গোসল করার জন্য। স্যার যখন ওনার মামা বাড়ির দিকে রওনা দিয়েছেন তখন অন্ধকার হয়ে গেছে আর কি। হঠাৎ করে মনে হচ্ছে যে ওনার পেছন পেছন কেউ থপ 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 করে হেঁটে হেঁটে আসছে, যেহেতু রাস্তাটা কাদা ছিল শব্দ হচ্ছে। উনি যখন পেছন দিকে তাকিয়েছেন উনি দেখেন ওই রাত্রে দেখা সেই অবয়বটা। উনি এবার এটা দেখে মোটেও ভয় পেলেন না। উনি চিন্তা করেছেন এই অবয়বটাকে যদি তাড়ানো না যায় তাহলে তো বারবার এটা তাকে বিরক্ত করবে। ওই যে কিছুক্ষণ আগে শোনা তার পরিচিত বন্ধুদের কথা অনুযায়ী সে কী করেছে, ওই অবয়বটার ছায়া বরাবর সে জল বিয়োগ যখনই করে দিয়েছে তখনই ওই অবয়বটা ওখান থেকে চলে গেছে। কিন্তু সমস্যা যেটা হলো, সে বাড়িতে আসার পর থেকেই তার বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা কিন্তু দেখা যেতে শুরু করলো আর কি। এখন উনি তো বুঝতে পেরেছেন যে কোনো একটা ঝামেলা উনি ফেস করছেন আর কি। এই ঘটনা ঘটেছে, বাড়িতে আসার পর যখন বলেছেন তখন বাড়ির লোকজন বলছেন আরে তুই করছিস কী রে, এখন তো আরও একটা বড় বিপদ ডেকে নিয়ে আসছিস। তো ওই যে কবিরাজকে ওনারা নিয়ে আসছিলেন আর কি, তাকে ডাকা হয়। তাকে ডাকার পর সে আসে, আসার পর সে বলে যে এই ঘটনা যেহেতু এখানে আর একটা ঘটনা ঘটেছে ও তোমাদেরকে বলে নাই, তা হচ্ছে ওই অভাবটা কিন্তু ওকে একটা থাপ্পড় মেরেছিল, আর এই থাপ্পড়ের কারণে ওর কিন্তু শারীরিক একটা ক্ষতিও হয়েছে। ও তোমাদেরকে বলে নাই থাপ্পড়ের কথা, বললে আবার তোমরা কি মনে করো, ভয় পাও কি না? তখন ওই কবিরাজ বললেন যে ঠিক আছে আমি ওই জিনটাকে হাজির করি। তো ওই জিনটাকে হাজির করা হয় রাতের বেলা। ওই জিনটা বলেন যে ওকে তো আমি এভাবে ছাড়তে পারবো না, ও আমার ছায়ার উপরে জল বিয়োগ করেছে, আমাকে অপবিত্র করে দিয়েছে, আমি আমার গোত্রে ফিরতে পারবো? হ্যাঁ ফিরতে পারবো, ওকে যদি আমি মেরে ফেলি তাহলে ফিরতে পারবো, তাছাড়া তো ফিরতে পারবো না। তখন ওই কবিরাজটা নাকি অনেক বুঝায়, কিন্তু ওই পিশাচটা বলে যে না, কোনোভাবেই আমি ওকে না মেরে যাব না, কারণ আমি অপবিত্র হয়ে গেছি, এখন আমার গোত্রে আমার জায়গা হবে না। তখন ওই কবিরাজ বলে ঠিক আছে তোমার যে সমস্যাটা হয়েছে এটা যদি আমি সমাধান করি তাহলে কি হবে? বলে হ্যাঁ হবে। তখন ওই কবিরাজটা বলে যে তোমার শরীরে এমন একটা গন্ধ সৃষ্টি হয়েছে যেই গন্ধটা মানুষের কাছ থেকে আসে, এই জন্যই মূলত তুমি তোমার গোত্রে ফিরতে চাচ্ছ না বা ফিরতে পারছো না, তাই তো? বলে হ্যাঁ এটাই। তখন কবিরাজ বলেন ঠিক আছে আমি এই ছেলেটাকে দিয়ে এই সমস্যার সমাধান করছি, তুমি দাঁড়িয়ে থাকো। তখন কবিরাজ কী করলেন, একটা মাটির পাত্রের মধ্যে পানি নিয়ে স্যারকে দিলেন। স্যারকে দিয়েছেন এমনভাবে যে ওই কবিরাজ সামনে থেকে উনি মন্ত্র পড়ছেন, আর স্যার কী করেছেন, ওই মাটির পাত্রটা ওনার বাম কাঁধে রেখে বাম হাত দিয়ে ধরে রেখেছেন। কবিরাজ বলেছেন যে যখনই আমি বলবো তখন কিন্তু এই মাটির পাত্রটা তুমি পেছন দিকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, মানে কাঁধ থেকে নিচে পড়ে যাবে, মাটির উপর পড়ে যাবে আর কি। এটা কিন্তু ভরা পাত্র, মানে পানি ভরা পাত্র আর কি, পড়ে গেলে কিন্তু এই মাটির পাত্রটা ভেঙে যাবার কথা। এদিকে কবিরাজ কিন্তু দেখছেন যে স্যারের পেছনে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে যারা আছে তারা কিন্তু এগুলো কেউ বুঝতে পারছেন না যে কি হচ্ছে না হচ্ছে, কার সাথে কথা বলছেন। কবিরাজ কিন্তু উনি ওনার মতো করে কথা বলছেন। এভাবে বেশ কিছুক্ষণ কবিরাজ মন্ত্র পড়ার পরপরই উনি তখন স্যারকে বলেন বাবা এক্ষুনি পেছন দিকে ফেলে দাও।
স্যার সাথে সাথে ওই হাঁড়িটা পেছন দিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সাথে সাথে মনে হলো যে কোনো একটা সাউন্ড হলো। এই সাউন্ডটা যে আসলে কিসের এটা বলা মুশকিল। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো পাখি উড়ে গেলে রাতের বেলা যদি হঠাৎ করে উড়ে যায়, এক ধরনের তার ডানার আওয়াজ হয়, এই টাইপের কিছু একটা হতে পারে আর কি। তো মনে হলো এরকম একটা শব্দ হলো। এরপরই স্যারের কাছে মনে হলো যে তার শরীরটা অনেক হালকা হয়ে গিয়েছে। তখন কবিরাজ বললেন, যান, আপনাদের ছেলে ঠিক হয়ে গেছে, ওর আর কোনো সমস্যা নাই। মূলত এই বিশেষ পদ্ধতিতে রিচুয়াল করার মাধ্যম দিয়ে ওই জিনের যে সমস্যা হয়েছিল, সমস্যাটা মূলত জিনের কাটিয়ে দেওয়া হয়েছে। এই ছেলের সমস্যা কাটিয়ে দেওয়া হয়নি, জিনের সমস্যা কাটিয়ে দেওয়া হয়েছে। এই কারণে জিন তাকে ছেড়ে চলে গেছে। জিন এখন ওর গোত্রে ফিরে যেতে পারবে, এই জন্যই সে আর এর কাছে আসবে না। তো এরপরে সত্যি ওই স্যারের সাথে আর কোনো ধরনের কোনো বিষয় ঘটেনি, বিশেষ করে এই রিলেটেড এই সমস্যা সম্পর্কিত ঘটনা আর হয়নি। উনি একদম সুস্থ হয়ে যান। আরও একটা বিষয়, সেটা হচ্ছে ওনার মুখটা কিন্তু কিছুটা বাঁকা হয়ে গিয়েছিল পরবর্তীতে, এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এটা ছিল তো স্যারের সাথে ঘটে যাওয়া ঘটনা, যেখানে মূলত জিনকে সমস্যা থেকে মুক্ত করা হয়েছিল। জিন সমস্যায় পড়ে গিয়েছিল বলেই স্যারের উপরে সে আক্রমণ করেছিল। জিনকে যেহেতু সমস্যা থেকে মুক্তি দেওয়া হলো, জিনও স্যারকে আর কোনো বিরক্ত না করে সেও চলে যায়। তো এটা আমরা একটা ঘটনা শুনলাম। আসুন এবারে যাই হৃদয় ভাইয়ের পাঠানো ঘটনার দ্বিতীয় অংশে। হৃদয় ভাই কিন্তু কাতারের সানাইয়াতে থাকেন, আর ওনার পাঠানো আগের ঘটনাগুলোতে আমরা সেটা বলেছি। ওনার এক মামার নাম হচ্ছে মুসা। এই মুসা মামার খুব কাছের এক বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ইকবাল। ওনারা দুজনই আগে দুবাইতে ছিলেন। এরপর মুসা মামা কাতারে চলে আসেন আর ইকবাল মামা মালয়েশিয়াতে চলে যান। দূরে থাকলেও তাদের বন্ধুত্ব কিন্তু অটুট ছিল। তাই এই মামা মানে মুসা মামা ইকবাল মামাকে আবার কাতারে নিয়ে আসেন। ইকবাল মামা যখন কাতারে আসেন তার কিছুদিন আগে এই মুসা মামা উনি বিশেষ একটা কাজে বাংলাদেশে এসেছিলেন। তখন এই ইকবাল মামাকে দেখভাল করা, আশেপাশে কোথাও নিয়ে যাওয়া, এটার দায়িত্ব কিন্তু এই হৃদয় ভাইয়ের উপর এসে পড়ে। তখন উনি চিন্তা করলেন, যাক এবার কাতারের দোহা শহরটা একটু ঘুরিয়ে দেখায় ইকবাল মামাকে। ওখানে নিয়ে আজিজিয়া নামক একটা স্থানে একটা শপিং মলে গিয়েছেন, ভিলাজু শপিং মল নামটা আর কি ওইটার। তো সেখানে যে পার্কিং এরিয়া, ওখানে দেখা যাচ্ছে যে একটা পরিবার দাঁড়ানো, যেখানে একজন মহিলা ওখানে থাকা এক সিকিউরিটি গার্ডের সাথে উচ্চস্বরে কথা বলতেছেন। ইকবাল মামা কিছুক্ষণ তাকালেন, বোঝার চেষ্টা করলেন, এরপর ওখানে যান, ওই মহিলা আর ওই সিকিউরিটির সাথে কথা বলে ওই সমস্যাটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই সমাধান করে দেন। তখন এই হৃদয় ভাই বললেন যে, কি ব্যাপার মামা, ওখানে কি হয়েছিল আমি তো বুঝতে পারলাম না, আর আপনিও তো এখানে নতুন, কিভাবে সমস্যার সমাধান করলেন? তখন ইকবাল মামা বললেন যে এই মহিলা মূলত ইন্দোনেশিয়ান, আর সে আরবিও জানে না, ইংরেজিও জানে না, যার কারণে সে যা বলছে ওই সিকিউরিটি বুঝতে পারছে না, আবার সিকিউরিটি যা বলছে সেটা এই মহিলা বুঝতে পারছে না। মূলত এই মহিলা তার পরিবারকে নিয়ে এখানে এসে ভুল জায়গায় গাড়ি পার্কিং করে ফেলেছিল। তো সিকিউরিটি ইশারা দিয়ে বলছে এবং সে তার মতো করে বলছে এখান থেকে সরে যেতে। এই মহিলা কিছু বুঝতে পারছে না যেহেতু, আর এদিকে সিকিউরিটি গাড়ির উপরই বারবার চাপ আসছে যে ওখান থেকে গাড়ি সরাতে। তার ওয়্যারলেসে বারবার মেসেজ আসছে যে গাড়ি এখনও এখানে আছে, সিসিটিভিতে যারা এটা মনিটরিং করে তারা তাকে বলছে। আর এই মহিলাও সরাতে পারছে না, মহিলা বুঝতেই পারছে না আসলে ঘটনাটা কী হচ্ছে। যাই হোক, মহিলা ওখান থেকে গাড়ি সরিয়ে ফেলেন, সিকিউরিটিও চলে যান, এভাবে সমস্যার সমাধান হয়ে গেল আর কি। এখন মামা হঠাৎ করেই এগিয়ে গিয়ে এটার সমাধান করলেন নতুন একটা জায়গায়। এখানে উনি কাউকে চেনেনও না, জানেনও না। আকবরিয়ে তো এভাবে একটা অপরিচিত জায়গায় গিয়ে সমস্যার সমাধান করা উচিত না, বিশেষ করে এই ধরনের প্রেক্ষাপটে আর কি। এরকমটা চিন্তা করে হৃদয় ভাই বললেন যে মামা আসলে এরকমটা কেন করলেন? তখন নাকি ওই ইকবাল মামা বলেছিলেন যে ভাগিনা তুমি তো জানো না, এই মহিলা হচ্ছে মাধুরা এলাকার লোক, এরা খুবই ডেঞ্জারাস প্রকৃতির হয়। তখন হৃদয় ভাই বললেন যে আপনি তো মালয়েশিয়াতে ছিলেন, ইন্দোনেশিয়ার যে মাধুরা
এখানকার ভাষা সম্পর্কে কিভাবে জানেন বা এদেরকে কিভাবে চেনেন? তখন ওই ইকবাল মামা বললেন যে আমার দোকানের কর্মচারী ছিল ওই মাধুরা এলাকার, তার কাছ থেকে কিছু কিছু ভাষা আমি শিখেছি। তখন হৃদয় ভাই বললেন যে তাকে কেন ডেঞ্জারাস বললেন? তখন মামা বললেন যে এটা একটা বড় কাহিনী, তুমি তো এখন শুনবা, থাক পরে বলবো, এখন ঘুরতে আসছি, একটু ঘুরি। তবে এতটুকু বলে রাখি, এই মাধুরা এলাকার মহিলারা নাকি খুবই কালো জাদুতে সিদ্ধ হয় এবং এর প্রমাণও আমি পেয়েছি। তো এটা শুনে হৃদয় ভাইয়ের তো কৌতূহল বেড়ে যায়। উনি তখন জোর দিয়ে বলেন যে মামা এখনই বলেন। তখন নাকি ওখানে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ খেলা হচ্ছিল, তাই ওনাকে নিয়ে মেরিনার মুন টাওয়ারে গিয়েছেন, আর ওখানে সাগর পাড়ে বসে ওনার কাছে ঘটনা শুনতে চাইলেন। তখন উনি বলতে শুরু করেন ঘটনাটা। তো উনি ওনার মতো করে বলেছেন যে উনি যখন ওই মালয়েশিয়াতে ছিলেন আর কি, তখন একটা বাংলাদেশি ছেলে একটা ইন্দোনেশিয়ান মেয়ের সাথে দেখা যাচ্ছে প্রতিদিন রাস্তা দিয়ে একসাথে হেঁটে যায়। আর বিশেষ করে মামা যেই দোকানে ছিলেন, যাওয়ার সময় সব সময় ওই দোকান থেকে ওই বাংলাদেশি ছেলেটা ওই মেয়েটার জন্য কিছু না কিছু কিনে দিত, দাম যত বেশি হোক না কেন সে কিনে দিতই। তো তখন এই ইকবাল মামা পাশের দোকানদারের কাছে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ঘটনাটা কি, বাংলাদেশি ছেলে আর মেয়েটা তো ইন্দোনেশিয়ান, ও যে এত টাকা এই মেয়েটার পিছনে খরচ করছে, বাড়িতে কি ওর মা বাবা নাই? এত কম বয়সে এসে এখানে বিয়ে করলো, মেয়েটার বয়সও তো বেশি বলে মনে হচ্ছে ওর থেকে। তখন ওই পাশের বাংলাদেশি ভাই বলে যে আরে ভাই বলেন না, ওই ছেলেটা তো আসলে ও আর ওর ভিতরে নাই, ওরে তো আডা জাদু মারছে। মা বলেন আডা জাদু কি? তখন বলে আডা জাদু মানে আঠা আঠা, আঠা যেমন একবার লাগে সহজে ছোটে না, এই জাদুটাও এই একই রকম। আর ওই যে মেয়েটাকে দেখতেছেন না, এটা ইন্দোনেশিয়ার মাধুরার মেয়ে, ভয়ঙ্কর কালো জাদুতে সিদ্ধ হস্ত তারা। ওরা কম বয়সী ছেলেদেরকে পছন্দ করে, ওদের থেকে কম বয়সী ছেলে, আর ওই ছেলেদের উপর এমন বশীকরণ জাদু করে এই ছেলেগুলো ওদের জন্য পাগল হয়ে যায়। আর এই মেয়েগুলো তখন ইচ্ছা মতো এই ছেলেগুলোকে ব্যবহার করে, যা করতে বলে তাই করে। যদি বলে ছুরি হাতে নিয়ে নিজের মাথা নিজে কেটে ফেলো, ওরা হয়তো বা তাই করে ফেলবে। এই ছেলেটার নাম হচ্ছে ফারুক, খুবই গরিব ঘরের সন্তান। বাবা জমি জমা বিক্রি করে ধার কর্জ করে তাকে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে পাঠিয়েছে, সে এখন এই মেয়ের খপ্পরে পড়ে গেছে। তখন ইকবাল মামাও জানতে পারলেন না, বা এটা উনি জানতেনও যে অনেকেই স্টুডেন্ট ভিসায় এখানে নামমাত্র লেখাপড়া করার জন্য আসে, কিন্তু সবারই কাজ থাকে হচ্ছে এটা মানে লেখাপড়া না করে কিভাবে কাজ খোঁজা যায়, মানে এটাই তাদের কাজ। যদিও বা ছেলেটা লেখাপড়া জানতো, সে একটা বেকারিতে কাজ পায় তার এলাকারই এক বড় ভাইয়ের সাহায্যে। সেখানে মূলত পরিচয় হয় এই মেয়েটির সাথে। মেয়েটি নাকি ওকে প্রথম দেখাতেই পছন্দ করে এবং তার সাথে মিশতে থাকে। তখন এই ছেলেটারও বয়স কম, উঠতি বয়সী ছেলেরা তো এরকম একটু ভুল করেই থাকে ছেলেমেয়েরা। তো মেয়েটার সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। আস্তে আস্তে এই সম্পর্ক গভীর যখন হয়, তখন বেকারিতে কাজ করা ওই বড় ভাই কিন্তু বিষয়টা লক্ষ্য করেছেন, আর তাকে বলেন যে ফারুক, তুমি এই মেয়েটাকে কি পছন্দ করো না কি, আসলে বিষয়টা কি? তখন নাকি ফারুক বলে যে না ভাই কিছু নাই, একটু বন্ধুত্ব আর কি, তাছাড়া কিছু না। এ কথা শোনার পর সেই বড় ভাই ফারুককে বলেন যে দেখো ভাই, তুমি তোমার পরিবার সম্পর্কে জানো কত কষ্ট করে তোমার বাবা টাকা পয়সা গোছ গাছ করে তোমাকে এখানে পাঠিয়েছে, তুমি তো এই মেয়েটার খপ্পরে পড়ে গেছো। এ হচ্ছে মাধুরা এলাকার মেয়ে, এই মেয়েগুলো খুবই ভয়ঙ্কর। দেখো না, ওর চেহারা সুরত এত ভালো, তারপরও আশেপাশের লোকজন ওর সাথে কথা বলতে ভয় পায়। ওরা কিন্তু খুবই ভয়ঙ্কর, ওদের টার্গেটই থাকে তোমাদের মতো ছেলেদেরকে পটিয়ে বিয়ে করা আর সারা জীবন তোমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়া। তোমাকে আমি চিনি, তুমি আমার এলাকার ছোট ভাই, তোমার কিছু হলে তোমার বাবা তো আমাকে বলবে যে তুমি তো একজন অভিভাবক হিসাবে সেখানে ছিলা, তুমি কি করলা, তুমি ওকে বুঝাইতা, এই জন্য বাবা আমি তোমাকে বললাম, এখন তোমার সিদ্ধান্ত তুমি নাও। এই সমস্ত কথা শোনার পর ফারুক নাকি গভীরভাবে কিছুক্ষণ চিন্তা করলো। এরপর সে আর কোনো কিছু না বলে চলে যায় ওখান থেকে। তারপর তার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে ওই মেয়েটি সম্পর্কে তথ্য নিতে সে শুরু করে। সবাই এই মাধুরা এলাকার মেয়েদের সম্পর্কে সত্য কথা যেটা সবাই জানে সেটা বলে দেয়।
তখন ফারুক বুঝতে পারে যে এতগুলো মানুষ কখনোই মিথ্যা বলবে না। এরপর থেকে সে ওই মেয়েটাকে এড়িয়ে চলতে থাকে। সে তার ম্যানেজারকে বলে যে আমাকে আলাদা একটা জায়গায় আলাদা শিফটে কাজের ব্যবস্থা করে দেন, যাতে করে ওই মেয়েটার সাথে আমার দেখা না হয়। ম্যানেজার সেটাই করে দেয়। মেয়েটা বিভিন্নভাবে তাকে অনেক বোঝাতে থাকে, কিন্তু ফারুক কথায় সায় দেয় না। ফারুক বুঝতে পারে যে তার বাবা জমি বিক্রি করে তাকে এখানে পাঠিয়েছে, এই জন্য তাকে পরিবারকে দেখতে হবে। এদিকে মেয়েটাও বুঝতে পারে যে ফারুক নিশ্চয়ই তার সম্পর্কে কিছু জেনেছে। হঠাৎ করেই ওই মেয়েটা নাকি চাকরিতে আসা বন্ধ করে দেয়। তখন ফারুক কিছুটা স্বস্তি পেলেও তার মনে একটা টেনশন ছিল। কেননা মেয়েটা সর্বশেষ যেদিন ডিউটিতে এসেছিল তখন নাকি ওই মেয়েটার যখন ছুটি তখন আবার ফারুকের ডিউটির সময় শুরু, মানে একই জায়গায় এই ফারুক আর ওই মেয়েটা কাজ করতো আর কি। তখন নাকি ওই মেয়েটা ফারুককে বলেছিল যে আমি দেখে নেব তুমি কিভাবে আমাকে এড়িয়ে চলো, আমার নজর যখন তোমার উপর পড়েছে তুমি শুধুই আমার। ফারুক কিন্তু ওই এলাকার ভাইয়ের সাথে সব কিছু শেয়ার করে, ওই মেয়েটা তাকে কি বলেছে না বলেছে। তখন ওই বড় ভাই বলে যে ফারুক, তোমাকে তো ওই মেয়েটা কালো জাদু করতে পারে, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, পারলে তুমি দেশেই চলে যাও। তখন ফারুক বলে ভাই আমার তো দেশে যাওয়া সম্ভব না, আপনি তো জানেন যে কিভাবে আমি আসছি, আমার তো একটা কাজ করে পরিবারের একটা অবস্থা উপরের দিকে নিয়ে যেতে হবে, অবস্থা ভালো না করে আমি কীভাবে ফেরত যাব। যাই হোক, আল্লাহর রহমতে আশেপাশের মানুষের সহযোগিতায় ফারুক পেনাং শহরে একটা রেস্টুরেন্টের কাজে যোগদান করে। এর কিছুদিন পর পর্যন্ত সব কিছু ঠিকঠাকই হচ্ছিল। হঠাৎ করে নাকি ফারুকের তীব্র মাথা ব্যথা করতে শুরু করে। এমন মাথা ব্যথা মনে হচ্ছিল তার ব্রেইনে কেউ মনে হচ্ছে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। ডাক্তার দেখিয়েছে, সবাই বলে মাইগ্রেনের সমস্যা, ওই ওষুধ দেয়, ঘুমিয়ে থাকতে বলে, ঘুমের ট্যাবলেট দেয়। ঘুমালেই সে ওই মেয়েটাকে স্বপ্নে দেখতে শুরু করে। তখন তার মনে হতে থাকে ওই মেয়েটা তার অনেক কাছের, তার কাছে গেলেই সে শান্তি পাবে। একটা পর্যায়ে এসে সে মেয়েটাকে মোবাইলে কল দেয়, আবার দেখা করতে থাকে তার সাথে সময় করে করে। এদিকে ওই মেয়েটা বিভিন্ন কথা বলে এই ফারুকেরও ব্রেন ওয়াশ করে ফেলে, তাকে বিয়ে করার জন্য বলে। একটা পর্যায়ে নাকি তারা বিয়ে শাদী করে একসাথেই থাকতে শুরু করে। ফারুক তো এই মেয়েটাকে ছাড়া কিছুই বোঝে না, মেয়েটার হাতের পুতুল হয়ে গেছে। বেতন পেয়ে পুরো টাকাটা নাকি মেয়ের হাতে তুলে দেয়। মেয়ে সব টাকা তার কাছে রেখে অল্প কিছু টাকা ফারুককে দিত হাত খরচের জন্য। এই যে জাদুটা করা হয়েছে, এই জাদুর নাকি একটা বিশেষ দিক রয়েছে। এই জাদু 6 মাসের উপরে টেকে না। 6 মাস পর এই জাদু অটোমেটিক্যালি এটা কেটে যায়, তখন আবার নতুন করে জাদু করতে হয়। 6 মাস পর যখন ফারুকের জাদুর রেশ কেটে যায় তখন তার সব কিছু মনে পড়ে। সেই পুরো 6 মাস একটা ঘোরের মধ্যে ছিল। যখন সে সজ্ঞানে ফেরত আসে তখন সে আবার আগের জায়গায় চলে যায়, সেই ভাইয়ের কাছে, আর সব কিছু বলে দেয়, ভাই আমি তো 6 মাস এই মেয়েটার সাথে আছি, কী যে করছি আমার তো মনেই পড়ে না, মেয়েটা যা বলে আমি শুধু তাই করি। তখন ওই ভাই তাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যায়, ওই মালয়েশিয়ার একজন বড় হুজুর বলেন যে শোনো বাবা, এই যে জাদুটা এটা খুবই খারাপ জিনিস, মাধুরা এলাকার লোকজন যে জাদুগুলো করে থাকে এটা খুবই ডেঞ্জারাস জাদু। এরা যে জাদুটা করে এই জাদুটার নাম হচ্ছে পেলেত, খুবই ভয়ঙ্কর পুরনো একটা জাদু। এই জাদুটা ইন্দোনেশিয়ার মাধুরা এবং জাভা এলাকার কিছু মানুষ করে, আর এটা সমাধান তারাই করতে পারে। আমার পক্ষে বাবা এটা সম্ভব না, তুমি যদি পারো ওকে ওখানে নিয়ে যাও, যদি কোনো ওখানকার ভালো কোনো আলেম বা কবিরাজ এটা সমাধান করতে পারে। এর কিছুদিন পর আবার এই ফারুক ওই মেয়েটার কাছে চলে যায়। তখন সেই বড় ভাই বুঝতে পারে মেয়েটা আবার জাদু করেছে। এদিকে সেই বড় ভাই এই ফারুকের পরিবারের সাথে কথা বলে এই বিষয়টা জানায়। এদিকে ফারুকের পরিবার যখন এটা শুনেছে তারাও তো খুব চিন্তিত হয়ে পড়ে। তখন ওই বড় ভাইকে বলে যে বাবারে, আমাদের তো ওই এলাকায় কেউ নাই, আমরা যে ওখানে এসে এই বিষয়ে দৌড়াদৌড়ি করব, সেই এলেম কালাম আমাদের নাই, টাকা পয়সাও নাই, আল্লাহর উপর ছেড়ে দিলাম, আর তুমি এইটা নিয়ে একটু কাজ করো বাবা, আমাদের আর কোনো উপায় নেই, আমরা আল্লাহর কাছে দোয়া করব, তোমার জন্য দোয়া করব। তো এটা তার পরিবার থেকে জানায়। ওই বড় ভাই দেখেন যে আসলেই তো তার এলাকার একটা ছেলে এরকম একটা সমস্যায় পড়ে গেছে। ওনার কাছে খুব খারাপ লাগছিল যে এরকম একটা ছেলে যার দিকে তাকিয়ে আছে তার পুরো পরিবার, সে তার সব কিছু এই মেয়ের
সব কিছু এই মেয়েকে দিয়ে দিচ্ছে, টাকা পয়সা দিয়ে দিচ্ছে, পরিবারকে পাঠানোর জন্য একটা টাকাও সে দিতে পারে না। তো এই যে বিষয়টা, এইটা কিন্তু এতক্ষণ ধরে হচ্ছে ওই পাশের দোকানদার শেয়ার করেন আর কি ইকবাল মামার কাছে। ইকবাল মামা সব কিছু শুনলেন, ইকবাল মামারও মনটা খারাপ হয়ে যায়। তখন উনি ভাবেন যে এই মেয়েটা টাকার জন্য এমন একটা জঘন্য কাজ করতে পারে, একটা গরিব ছেলের পুরো পরিবারকে শেষ করে দিচ্ছে, সেটাকেও তো শেষ করেই দিয়েছে। তো এরপর বেশ কিছুদিন কেটে যায়, ছেলেটাকে অনেকদিন দেখেন না ইকবাল মামা। একটা সময় ইকবাল মামার দোকানের এক রানিং কর্মচারী পারিবারিক কারণে 6 মাসের ছুটিতে বাড়িতে চলে যান। তখন তিনি 6 মাসের কাজের জন্য একটি লোক খুঁজতে থাকেন। তখন তিনি একজন লোক পান যিনি ইন্দোনেশিয়ার নাগরিক। তার এলাকার নাম জিজ্ঞেস করতে সে বলে আমার এলাকা হচ্ছে মাধুরা। এটা শুনেই ইকবাল মামা বলেন যে না, মাধুরা এলাকার কোনো লোক নেবই না। তখন ছেলেটা বলে যে ভাই, আমি বুঝতে পারছি আপনি কেন আমাকে মানা করছেন। আসলে আমাদের দেশে, হ্যাঁ আমাদের এলাকাতে অনেক খারাপ লোক আছে, কিন্তু আমার পরিবার এবং আমি প্র্যাকটিসিং মুসলিম, আমরা এই ধরনের জাদুটোনার ভিতরে নেই। এরপর মামা দেখলেন যে ছেলেটা বেশ ভালো ধার্মিক। তখন এই ছেলেটাকে উনি কাজে নিলেন। এর মধ্যে হয় কি যে হঠাৎ ওই যে ছেলেটা ফারুককে উনি দেখতে পান, দোকানের সামনে দিয়ে যাচ্ছে। ফারুককে ডাক দেন, ফারুক এদিকে আসো, কী আসো, এই বিষয়ে খোঁজ খবর নিলেন, কোথায় থাকে, কী কাজ করে। তখন এটা শোনার পর লিখেও রাখলেন যে ফারুক এখন কোথায় থাকে। এরপর ইকবাল মামা মাধুরার সেই কর্মচারীর সাথে পুরো ঘটনা শেয়ার করেন এবং বলেন যে এই ছেলেটা কোনো হেল্প করতে পারবে কিনা। যদি ফারুক সুস্থ হয়ে তার পরিবারের কাছে চলে যায় তাহলে একটা মহৎ কাজ হবে। তখন এই কর্মচারী মামাকে বলেন যে ভাই, আসলে এই জাদুটার নাম হচ্ছে পেলেত, এটা খুবই ভয়ঙ্কর জাদু। আর এই মাধুরা এলাকায় অনেক পরিবার রয়েছে, সেই পরিবার তাদের মেয়েদেরকে লেখাপড়া শেখানোর পরিবর্তে শেখায় হচ্ছে এই পেলেত জাদু। মূলত এই পেলেত জাদু শিখিয়ে বিভিন্ন দেশে তাদেরকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর ওরা একটাই টার্গেটে থাকে, কখন একটা ছেলেকে পাওয়া যাবে যাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়া যাবে। এরপর এই জাদু সম্পর্কে আরও বেশ কিছু কথা ওই ছেলেটা ইকবাল মামাকে বলেন। ইকবাল মামা দেখলেন যে আসলেই এই মাদুরার মানুষ যারা আছেন এর মধ্যে কিন্তু অনেক ধার্মিক লোকও আছেন, সবাই যে লোভী বা জাদুকর তা কিন্তু না। আর এই পেলেত বিদ্যা যেই জানুক, একটা অংশ নাকি ওদের এলাকায় দুকুন বলে বা ওঝা বলি আমরা না, ওঝা কবিরাজ, ওরা ওই দুকুন বলে, এদের মাধ্যমে সম্পন্ন করতে হয়। মূলত এটা সম্পন্ন হওয়ার পর মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করা যায় এই জাদুর মাধ্যমে। তো এরকম বেশ কিছু কথা উনি বলেন আর কি। আর এটা বলেন যে 6 মাস পর পর যেহেতু জাদু কেটে যায়, তার মানে হচ্ছে যে এই ফারুকের ছবির উপরে জাদু করা হয়েছে। তবে সবচেয়ে কার্যকর হচ্ছে কোনো খাবার বা তরল পদার্থ, যেটা পানীয় আর কি, এর মাধ্যমে যদি এই জাদুটা করা হয়। শুরুতে যদি ছবির মাধ্যমে করা হয়, এরপর খাবারের মাধ্যমে আর করলে খুব একটা কাজ হবে না, ওই ছবি দিয়েই করতে হবে। ফারুককে প্রথমে ছবির মাধ্যমে করেছে, এরপর বিয়ে করার পরেও ওই ছবির উপরেই সে কাজ করছে, এরপরে অন্য কাজটা আর ওভাবে করতে পারছে না হয়তোবা, যার কারণে 6 মাস পর পর এখনও কেটে যাচ্ছে। 6 মাস পর পর কাটে না যদি শুরুতেই খাবারের মাধ্যমে জিনিসটা করা হয়। নিশ্চয়ই ছবির উপর করেছে বলে 6 মাস পর পর কেটে যাচ্ছে। এরপর ওই ছেলেটা বলেন, আমাদের এলাকায় একজন আছেন খুব ভালো আলেম, উনি বেশ কিছু ছেলেকে সুস্থ করেছেন আল্লাহর রহমতে, ওনাকে একটু বলে দেখতে পারি। এরপর তো ফোনে তার সাথে আলোচনা করেছেন ওই ছেলেটা, তখন নাকি উনি বলেছেন যে ঠিক আছে, কাজটা করা যাবে, তবে ছেলেটাকে আমার কাছে নিয়ে আসতে হবে। এরপর যখন ছেলেটার উপর থেকে জাদুর প্রভাব কেটে যাবে তখনই তাকে আমার কাছে নিয়ে আসবা। এদিকে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াতে যাবেন, এখানে ভিসার একটা ব্যাপার রয়েছে যে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াতে যাবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যখন মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুরে যান, মূলত এই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বেশ জটিলতা দেখা দেয়, খরচও লাগে বেশি। যাক, বাংলাদেশি একটা ভাই এরকম একটা সমস্যার মধ্যে পড়েছে, এই আমাদের কিছু রেমিটেন্স যোদ্ধা ভাইরাই টাকা পয়সা তুলে এই টাকা পয়সা সংক্রান্ত যেই জটিলতাটা ছিল এটা সমাধান করেছেন। আল্লাহর রহমতে ভিসার কাজটাও শেষ করা হয়। এই ছেলেটা
অল্প কিছুদিনের জন্য যখন একটু সুস্থ হয়েছিল 6 মাস পর, তখন এই ইকবাল মামার কাছে যখনই আসেন তখনই কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই এই কাজটা অনেক টাকা দিয়েই সম্পন্ন করা হয় বলতে, বিশেষ করে ইন্দোনেশিয়ায় যাওয়ার জন্য। তবে যাওয়ার আগে আর একটা কাজ করার কথা বলেছিলেন, তা হচ্ছে যে যখনই সুস্থ হওয়ার পর ইকবাল মামার কাছে আসবেন তখনই এই যে মাদুরা এলাকার যে ছেলেটা, সে একটা বিশেষ রুকিয়া করে দিবেন, সেটা ওই হুজুর বলে দিয়েছিলেন। এই রুকিয়া করার পর মাঝখানে যতদিন আছে এই আসা যাওয়া, এর মধ্যে কিন্তু ওই মেয়েটা কোনো জাদু করলেও কাজ করবে না। আর যখন উনি রুকিয়া করে দেবেন ফাইনালি, এরপর ছেলেটা যেন মালয়েশিয়াতে আর না থাকে, সেজন্য দ্রুত বাংলাদেশে চলে যায়, আর বাংলাদেশে যাওয়ার পরপরই সে যেন বিয়ে করে নেয়। এটা ওই আলেম পরামর্শ দিয়েছিলেন। সত্যি তাই করা হয়। ছেলেটাকে পরবর্তীতে নিয়ে যাওয়া হয়, ওখানে নিয়ে যাওয়ার পর উনি রুকিয়া করে দেন, আবার মালয়েশিয়াতে ফেরত আসেন, যেহেতু তার ওয়ার্ক প্লেসটা মালয়েশিয়াতেই ছিল। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র নিয়ে ফাইনালি চলে আসে উনি বাংলাদেশে। ফারুক ছেলেটা বাংলাদেশে আসার পর সে ওই হুজুরের কথা অনুযায়ী সব কাজ করেছেন। তবে বর্তমানে ফারুক ছেলেটা সৌদি আরবে রয়েছেন এবং আলহামদুলিল্লাহ ভালো আছেন, তার এখন আর কোনো ধরনের কোনো সমস্যা নেই। প্রিয় লিসেনার্স, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে আমাদের প্রবাসী ভাইরা যারা রয়েছেন, অবশ্যই তারা এই মাদুরা এলাকার মেয়েদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন। এই পেলেত জাদুর মাধ্যমে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি করে ফেলবে। এই ধরনের জাদু যে বাংলাদেশে নেই তা কিন্তু আমি বলবো না, আছে বলতে খুব ভালোভাবেই আছে। আপনারা খেয়াল করবেন, অনেকেই কোনো একটা মেয়েকে বিয়ে করবার পর তার নিজের পরিবার থেকে একদম বিচ্যুত হয়ে পড়েন, পরিবারের কোনো খোঁজ খবর নেন না, একদম ওই মেয়ের কবজায় টোটালি চলে আসে। আবার দেখা যাচ্ছে যে কোনো ছেলে অনেক শিক্ষিত, অনেক টাকা উপার্জন করছে, সেই ছেলের পারিবারিক অবস্থা অনেক ভালো, কিন্তু কোনো একটা মেয়েকে বিয়ে করবার পর ছেলেটা শ্বশুরবাড়িতে চলে আসছে, সে আর নিজের মা বাবার কাছে ফেরত যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না। তখনও কিন্তু বুঝে নিতে হবে এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। আমি ঘটনার শুরুতে বলেছিলাম যে আমাদের আশেপাশে দেখা কিছু অভিজ্ঞতার সাথে এই ঘটনা শোনার পর আমরা মিলাতে পারবো। আমার নিজের দেখাই কিন্তু এরকম আছে, খুব দারুণ একটা চাকরি করে। বিশেষ করে এই ধরনের চাকরি পাওয়াটা বা এই ধরনের একটা লাইফ পাওয়াটা অনেকের কাছে স্বপ্নের মতো। উনিও কিন্তু এই ধরনের একটা জাদু দ্বারা আক্রান্ত হয়ে আছেন, কিন্তু উনি নিজেও বুঝতে পারেন না, আর ওনাকে বলতে গেলেও বিপদ হয়ে যায়। আমি জাস্ট ওনাকে দেখেছি, তবে এই বিষয় নিয়ে তার সাথে কোনো আলোচনা হয়নি, অন্যদের মাধ্যমে আমি বিষয়টা জানতে পেরেছিলাম আর কি। উনি নিজের পরিবার থেকে আলাদা, একদমই আলাদা, অথচ তাদের যেই পরিমাণ সহায় সম্পত্তি আছে, যদি তার পরবর্তী কয়েক জেনারেশনও আসে, কোনো কাজ নাও করে, বসে বসে খেতে পারবে আল্লাহর রহমতে, কিন্তু উনি নিজের পরিবারের কাছে যাচ্ছেন না। এই মেয়ের কাছে আছেন, ছোট্ট একটা ফ্ল্যাটে থাকেন, কিন্তু নিজের বাড়ি আছে, আলিশান বাড়ি আছে, সেখানে যান না। তো এরকম ঘটনা কিন্তু আপনাদের আশেপাশে বহু ঘটছে, তাই সাবধান এই বিষয়গুলো সম্পর্কে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ইকবাল মামাকে, এবং এই ঘটনা সংগ্রহ করার সাথে যারা যারা জড়িত ছিলেন প্রত্যেককে। সেই সাথে আমি আবারও সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলবো, বিশেষ করে যারা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে আমাদের বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছেন, একে অন্যের সাহায্যে এগিয়ে আসবো। ফারুক ছেলেটা দেখেন, তার পক্ষে কিন্তু এই সমস্যার সমাধান করাটা কঠিন ছিল। আমাদের বাংলাদেশি ভাইদের আল্লাহর অশেষ রহমতের সহযোগিতার মাধ্যমেই সে কিন্তু এই সমস্যা থেকে বের হতে পেরেছে। তো এইভাবেই কিন্তু আমরা একে অন্যের উপকারে এগিয়ে আসবো, যদি দেখি যে ঠিক আমাদের আশেপাশে এরকম সমস্যা কারো আছে। তবে একটা বিষয় আপনারা বলতে পারেন, তাহলে ভাইয়া আপনার কাছে তো অনেক সময় আমরা অনেক হুজুর কবিরাজের নাম্বার চাই, আপনি কেন দেন না? আপনি তো দিতে পারেন, আপনারা না করে দেন কেন? এটার পিছনে আমাদের বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে, যার কারণে আমরা এটা করতে পারি না। আমাদের এই অক্ষমতাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের আজকের
এই এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 203তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি আপনাদের সকলের কাছেই খুবই পরিচিত ব্যক্তি, শেখ মিকাইল আহমেদ ভাই। ওনার পাঠানো অনেকগুলো ঘটনা ইতিমধ্যেই আমরা প্রচার করেছি, আরও অনেকগুলো ঘটনাই আমাদের প্রচারের অপেক্ষায় রয়েছে। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি বর্তমানে বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় চাকরি করছেন। ওনার কলিগদের কাছ থেকেও কিন্তু অনেক ঘটনা উনি সংগ্রহ করে আমাদেরকে দিয়েছেন, সেগুলো আমরা প্রচার করেছি। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটির কিন্তু দুটো অংশ রয়েছে। একই ব্যক্তির সাথেই এই ঘটনা দুটো ঘটেছিল। মূলত মিকাইল ভাই ঢাকায় যেখানে বসবাস করেন, ওনার বাসার কাছে একটা সেলুন রয়েছে। তো ওখানে একজন ভাই রয়েছেন, তার নাম হচ্ছে ফারুক শেখ। এই ফারুক শেখ ভাই এই সেলুন ব্যবসার সাথে জড়িত রয়েছেন। মূলত ওনার সাথেই এই ঘটনা দুটি ঘটেছিল। এর মধ্যে প্রথম যে ঘটনাটি ঘটেছে এটা 2001 সালের দিকে, মানে এখন থেকে প্রায় 25 বছর আগে। যেখানে ঘটেছিল এই জায়গাটা টাঙ্গাইল জেলার ভুয়াপুরে। ওখানে মূলত ওনার খালা বাড়ি, ওখানে বেড়াতে গিয়েছিলেন। তখন এই ঘটনাটির মুখোমুখি উনি হয়েছিলেন। শুধু যে উনি হয়েছেন তা না, ওনার খালাতো ভাই মিজানও এই ঘটনাটির মুখোমুখি হয়েছিলেন। প্রথমে জায়গাটির বর্ণনা দেই। টাঙ্গাইল জেলার ভুয়াপুর যে গ্রামটা, এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে একটা বাজার রয়েছে। এই বাজারটার নাম হচ্ছে ললিন বাজার। এখান থেকে আবার 1.5 কিলোমিটারের মতো দূরত্বে একটি পরিত্যক্ত কবরস্থান রয়েছে। এই কবরস্থান থেকে আবার 1 কিলোমিটার দূরত্বে একটি সিনেমা হল রয়েছে। রাতের যে শোটা, এটা হতো নাকি রাত 12টা থেকে 3টা পর্যন্ত। তো রাতে যারা সিনেমা দেখতে যেতেন তারা তো ওভাবেই বাড়িতে ফেরত আসতেন আর কি। এদিকে এই যে মিজান ভাই, মানে হচ্ছে ফারুক শেখ ভাইয়ের খালাতো ভাই মিজান ভাই, তো সিনেমা হলে সিনেমা দেখতে গেলে কেউ না কেউ বাড়িতে খবর দিয়ে দিত, আর তখন তো বাড়িতে বেদম পিটুনি শুরু হতো। এই জন্য উনিও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারতেন না। তখনকার সময় তো এরকম স্মার্টফোন ছিল না যে স্মার্টফোনেই সিনেমা দেখা যাবে। এখন সমস্যাটা হলো যে যেহেতু উনি সিনেমা দেখতে পারেন না, মনের মধ্যে তো একটা উদগ্র বাসনা সবসময় থাকে যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, সুযোগ তো পান না। এদিকে হয় কি, ফারুক শেখ ভাই যখন বেড়াতে গিয়েছেন, ফারুক শেখ ভাই নিজেই বলছেন, এই তোমাদের এলাকায় একটা সিনেমা হল আছে না, চল রাতের শোটা দেখে আসি। তখন তো মিজান ভাই সুযোগ পেয়ে গেছেন। তখন আবার ফারুক ভাইকে বলতেছেন যে দেখ ফারুক, মা তো এটা পছন্দ করে না, জানলে কিন্তু খবর আছে। তখন আবার ফারুক শেখ ভাই বলতেছেন, আরে খালা ঘুমিয়ে পড়লে আমরা বের হব, সাইকেল নিয়ে চলে যাব, কোনো সমস্যা নেই। তখন দুজনই সম্মতি দিলেন। তবে একটি বিষয় কিন্তু এই মিজান ভাই ফারুক ভাইকে বলে রেখেছিলেন, সেটা হচ্ছে যাবার পথে যেই পরিত্যক্ত কবরস্থানটা পড়ে, এই কবরস্থানে অনেকেই কিন্তু মারাত্মক ভয় পেয়েছে। ওখানে এখন আর কবর দেওয়া হয় না, যা কবর দেওয়া হয়েছে অল্প কিছু, ওই পর্যন্তই। এমনকি দিনের বেলাতেও ওদিকে কেউ সহজে যেতে চায় না। যেতে চায় না বলতে রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু ওই কবরস্থান এরিয়ার মধ্যে যে ঢুকবে বিষয়টা ওরকম না। এদিকে এই ধরনের কথাবার্তা শোনার পর ফারুক ভাই যে ভয় পাবেন তা কিন্তু না, উনি বেশ সাহসী মানুষ ছিলেন। আর প্যারানর্মাল বিষয়ে ওনার খুব একটা বিশ্বাস তখন ছিল না। উনি বললেন ধুর এসব কিছু না, চল তো দুজনে একসাথে যাবো, ভয় আর কিসের। ওনারা দুজন তো বাইসাইকেল নিয়ে বেরিয়ে গেছেন। বাসায় কিন্তু 2টা বাইসাইকেল ছিল। 2টা বাইসাইকেল নিয়ে দুজন বেরিয়ে পড়েছেন চুপটি করে। খালা ঘুমিয়ে পড়েছেন, তখন চুপি চুপি সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন। তখন জ্যোৎস্নার আলো মোটামুটি ছিল আর কি। আকাশে মেঘ থাকলেও মাঝে মাঝেই মেঘে চাঁদ ঢেকে যাচ্ছিল। তখন আবার একটু অন্ধকার হয়ে যেত, আবার কিছুক্ষণ পর মেঘ সরে গেলে আলো দেখা যেত। এরকম কিন্তু মেঘ আর চাঁদের মধ্যে লুকোচুরি চলছিল। ওনারা বাসা থেকে যখন বের হয়েছেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই ওনারা সিনেমা হলে পৌঁছে যান। সিনেমাটা দেখেন। দেখার পর রাত 3টার দিকে যখন শো শেষ হলো, তখন বেরিয়ে গেলেন। ওনাদের যে এরিয়া, ওই এরিয়ার কোনো সিনেমা হলের দর্শক কিন্তু তখন পাওয়া যায়নি। ওনারা দুজনই ছিলেন, অন্যরা বিভিন্ন জায়গায় চলে গেছে, তাদের বাড়ি বিভিন্ন জায়গায় ছিল। তো ওনারা সাইকেল নিয়ে যখন বের হয়েছেন, তখন মোটামুটি রাত 3টা 15 মতো বাজে আর কি। 3টার দিকে শেষ হয়েছে,
বাইরে বের হয়েছেন, দুটো সিগারেট টেনেছেন, এরপরে আবার কিছু সিগারেট কিনে বের হয়েছেন আর কি, সাইকেল নিয়ে বাড়ির দিকে যাবেন। ওনারা তো গল্প করতে করতে আসছেন, তবে এই সিগারেট কিনে নেওয়ার পেছনে একটা উদ্দেশ্য ছিল। দুজনেই আলোচনা করছিলেন, যেহেতু ওই পথে অনেকেই ভয় পায় আর ভয় পেয়েছেও, যার কারণে ওনারা সিগারেটটা ধরিয়েই ওই পথটা পাড়ি দিবেন, তাতে করে দেখা যাবে যে কোনো সমস্যা হচ্ছে না। ওনারা ঠিকঠাক মতোই কিন্তু অনেকটা পথ চলে এসেছেন। যখন এই কবরস্থানের কাছাকাছি চলে এসেছেন তখনই নাকি দুজনের শরীরই মনে হচ্ছে ভারী হয়ে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করেই দুজনই ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পান। টকবক 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 করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে একটা না অনেকগুলো ঘোড়া ওনাদের পেছনে দৌড়াতে দৌড়াতে ছুটে আসছে। ওই সময় এমনই এক দুর্ভাগ্য যে চাঁদের আলো তখন আর ছিল না, মেঘে চাঁদ ঢেকে ফেলেছে, চারদিকে মোটামুটি অন্ধকারই বলতে হবে। এখন পেছনে দৌড়িয়ে আসছেটা কি এটা দেখার জন্য দুজনেই কিন্তু ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়েছেন। তখনই দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। আসলে এগুলো ঘোড়া না, মনে হচ্ছে লোমশ কোনো একটা প্রাণী, যেগুলো দুই পায়েই দৌড়ে আসছে। একটু দৌড়ায় আর মাথাটা আকাশের দিকে তুলে দিয়ে হুম হুম এরকম শব্দ করে, আবার দৌড়ায়। এরা যখন দৌড়ায় তখনই মূলত টকবক টকবক শব্দ হয়। এইরকম দুটো জিনিস আসছে তাদের পেছনে দৌড়াতে দৌড়াতে। এদিকে এই জিনিস যখন দুজন একসাথে দেখেছেন তখন কি আর সাইকেলে প্যাডেল দেওয়ার মতো শক্তি থাকে? পা মনে হচ্ছে চলছে না। এদিকে ওই জিনিসগুলো মনে হচ্ছে আরও কাছাকাছি চলে এসেছে। দুজন অনেক কষ্টে আবারও সামনের দিকে আগাচ্ছেন। এভাবে অনেকটা পথ চলে এসেছেন। এর মধ্যে এই যে ললিন বাজার, ওখানেও চলে এসেছেন। তখন চিন্তা করলেন এই জিনিসগুলো কি পেছনে আছে? দুজনই কিন্তু আবার পেছন দিকে তাকিয়েছেন। তখন দেখেন এই জিনিস দুটো ওনাদের ঠিক পেছনেই আছে, তবে মনে হচ্ছে এই দুইটা জিনিস একসাথে কোনো একটা জিনিস ভাগাভাগি করে খাচ্ছে। আজব বিষয়, এরা দাঁড়িয়ে আছে সেখানে, দাঁড়িয়ে কোনো কিছু খাচ্ছে, কিন্তু মনে হচ্ছে এদের ঠিক কাছাকাছি। মাঝখানে কিন্তু এই টকবক টকবক শব্দ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে এরা এত কাছাকাছি কিভাবে এলো? এরপর আরেকটু সামনের দিকে আগানোর পর আবার পেছন দিকে তাকিয়েছেন, তখন দেখেন এই দুটো জিনিস আর নাই। ওই সময় শরীরে একটু শক্তি ফেরত পান, আবার সামনের দিকে আগাতে থাকেন। ঘেমে ভিজে তো একদম গোসল করে ফেলেছেন। ওই সময় দেখতে পান যে ওনাদের অপোজিট থেকে একটা ভ্যান আসছে। ভ্যানের নিচে একটা হারিকেন লাগানো আছে, হারিকেনটা মিটমিট করে জ্বলছে। তো ওইটা দেখে বুঝতে পারেন যে এটা আসলে একটা ভ্যান, আর এটা কোনো প্যারানর্মাল কোনো জিনিস না। তখন তো দুজন সাইকেল নিয়ে ওই ভ্যানওয়ালাকে থামিয়েছেন যে ভাই আমরা বিশাল বিপদে পড়ছি, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে চলেন। তখন ভ্যানওয়ালা বলতেছে আপনাদের বাড়ি কোথায়? তখন বলেন যে কোথায় বাড়ি। উনি তখন জিজ্ঞেস করেন যে আপনারা এত রাত্রে এদিক দিয়ে কোত্থেকে আসছিলেন? তখন বলেন যে ওনারা সিনেমা দেখতে গিয়েছিলেন আর এই ঘটনা ঘটছে। তখন ওই ভ্যানওয়ালা বলতে সর্বনাশ, আপনি এত রাতের বেলা আপনারা দুজন মিলে এদিক দিয়ে আসছেন, আপনারা কি জানেন যে কবরস্থানটা কতটা ভয়ঙ্কর? তখন ওই মিজান ভাই বলতেছে হ্যাঁ আমি তো জানি। তখন ওই ভ্যান চালক বলতেছেন যে আপনি জানেন, আপনি এলাকার লোক, আপনার খালাতো ভাইকে আপনি এখানে নিয়ে আসেন, আপনি তাকে বোঝান নাই যে এখানে এরকম ঝামেলা হয়? তখন উনি বলছেন হ্যাঁ আমি তো বুঝাইছি, আসলে দুজনই সিনেমা দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম, এই জন্য এই বিষয়গুলো মাথায় আসেনি তখন, আর মাথায় আসলেও এগুলো ওইভাবে কাজ করেনি। আসার সময় তো ঠিকঠাক মতোই চলে আসে, যাওয়ার সময় ঝামেলা হয়েছে। তখন ওই ভ্যান চালক বললেন যে এই যে পরিত্যক্ত কবরস্থান, মূলত এইখানে যখন কবর দেওয়া শুরু হয়েছিল, কবর দেবার ঠিক পরদিনই নাকি দেখা যেত যে কবরে যে লাশটা নামানো হয়েছিল এই লাশের হাড়গোড় শুধু কবরের উপরে পড়ে রয়েছে, আর কিছুই নেই। এরকম যখনই নাকি কবর দেওয়া হতো তখনই এই ধরনের ঘটনা ঘটত। এরপরে এই কবরস্থানটা একদম পরিত্যক্ত হয়ে গেছে, এখানে আর কেউ কবর দেয় না। আর এদিক দিয়ে যাবার সময় এই ধরনের ঘটনা অনেকেই দেখেছে। শুধু তাই না, অনেকেই এখানে মৃত অবস্থায় পড়েছিল। তাদের সাথে কি হয়েছে এটা তো জানা যায়নি, তবে যারা মৃত অবস্থায় পড়েছিল তাদের শরীরের অর্ধেক অংশ পুরোপুরি খাওয়া অবস্থায় পাওয়া গেছে।
এরকম কিন্তু পাওয়া গেছে ডেড বডিগুলো। তো ভ্যান চালক এগুলো বললেন এবং বললেন ঠিক আছে চলেন, আমি তো আরেকটু সামনেই যাইতাম, আমার পথও প্রায় শেষ হয়ে আসছিল, এখন আপনাদেরকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তখন ওই ভ্যান চালক ওনার ভ্যান ঘুরিয়ে মিজান ভাই আর ফারুক শেখ ভাইকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে উনি আবার বিদায় নেন। উনি আবার কাছে গিয়ে বলেছেন যে যেতে পারবেন তো, আর ওই ভ্যান চালক তার নাম ঠিকানাও বলে দিয়ে আসছিলেন যে যদি আসেন পরে আবার আপনাদের সাথে গল্প গুজব করবো আর কি। ভ্যান চালক ওই এলাকারই বাসিন্দা ছিলেন, উনি কোনো জিন বা ওরকম কিছু ছিলেন না আর কি। এদিকে ভ্যান চালক বলতেছিলেন যে আপনাদের কি বাড়িতে ঢুকিয়ে দিয়ে বাড়ির লোকদেরকে ডেকে তুলে কিছু কথা বলে দিয়ে আসতে হবে, নাকি আপনারা বলতে পারবেন? উনি বললেন ঠিক আছে, যে আপনাকে আর বলতে হবে না, আমরাই এখন গিয়ে বলবো আর কি। মানে ভ্যান চালক উনি সর্বোচ্চটা আন্তরিকতার সাথে চেষ্টা করেছিলেন আর কি। এরপর ভ্যান চালক চলে যান ওখান থেকে। এদিকে ওনারা দুজন বাড়িতে গিয়ে খালাকে তো ডেকে তুলেছেন। খালা ওনাদের চেহারা দেখেই বুঝতে পারছেন যে ঝামেলা একটা হয়েছে। জিজ্ঞেস করেন এই তোরা এত রাত্রে কোথায় গিয়েছিলি, কোত্থেকে আসলি? তখন সত্য ঘটনাটা খুলে বলেন যে এই ঘটনা আমরা তো সিনেমা দেখতে গেছিলাম। খালা তো শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন, এত বড় সাহস, রাতের বেলা গিয়েছিলি সিনেমা দেখতে, আবার ভয়ও পেয়েছিস, কী ভয় পেয়েছিস শুনি? তখন সব কথা যখন শুনলেন দ্রুত উনি একটা দা আগুনে কিছুটা গরম করে সেটা আবার পানির মধ্যে দিয়ে, ওই পানিটা তখন কিছুটা গরম হয়ে গেল, ওই পানি এই দুজনকে খাইয়ে দিলেন, দুজনকে গোসল করালেন, এরপরে ঘরে ঢুকতে দিয়েছিলেন। তা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। অবশ্য এই ঘটনার পর কোনো বড় ধরনের জটিলতা হয়নি, অসুস্থতাও ওনাদের মধ্যে আসেনি। তবে পরদিন সকালবেলা খালা এই ফারুক শেখ ভাই আর মিজান ভাই দুজনকেই কিন্তু স্থানীয় একজন হুজুর ডেকে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এরপরে কিন্তু ফারুক শেখ ভাই কখনোই রাতের বেলা সিনেমা দেখতে আর যান নাই। আর প্যারানরমাল বিষয় তো ওনার খুব একটা বিশ্বাস ছিল না। এই ঘটনার পর খুব বেশি করে ওনার বিশ্বাস জন্মাতে শুরু করে। এটা তো গেল একটা ঘটনা। এখন যেটা বলবো এটা 2006 সালের দিকে ঘটেছিল বলে উনি জানিয়েছেন। তখন উনি ঢাকার মানিকনগর মিয়াজান গলিতে ওনার বোন ধুলাভাইয়ের সাথে থাকতেন। যে বিল্ডিংয়ে থাকতেন ওই বিল্ডিংয়ে দূরত্ব ছিল, অর্থাৎ ওই বিল্ডিং থেকে মূলত ওয়াশরুমের দূরত্বটা ছিল 40-50 হাত। বাইরে ওয়াশরুম, এক সারিতে 4টা ওয়াশরুম ছিল। আবার ওই ওয়াশরুম থেকে কিছুটা পাশেই ছিল আবার গোসলখানা, মানে ওয়াশরুম এবং গোসলখানা কিন্তু আলাদা। চাপ কল ছিল একটা। তখনও কিন্তু ওই বাড়িঘরগুলোতে গ্যাস ছিল না, আর সাপ্লাই পানিরও ব্যবস্থা ছিল না, এমনকি ড্রেনেজ সিস্টেমটাও ওভাবে তৈরি হয়নি। আশেপাশে ঘরবাড়িও ছিল কম। তখন ওই এলাকার আশেপাশে খাল বিলি বেশি ছিল আর কি। সময়টা শীতকাল, কনকনে প্রচণ্ড ঠান্ডার একটা সময়। ওই রাত্রে বেশ শীত পড়েছে। রাতের বেলা এই ফারুক শেখ ভাই জল বিয়োগ করার জন্য উঠেছেন। ওই ঘরের মধ্যে যেহেতু অ্যাটাচড ওয়াশরুম ছিল না, বাইরেই যেতে হতো। তো রাতের বেলা উনি সাধারণত 1 কি 2 বার উঠতেন। এখন ওনার যে দুলা ভাই, উনি সারাদিন অনেক পরিশ্রম করতেন, যার কারণে ওনাকে যে ডেকে তুলবেন বিষয়টা তো ফারুক শেখ ভাইয়ের কাছে একটু কেমন কেমন লাগে, যে ভাইকে ডাকবো, থাক ঘুমাক। এদিকে ওনার আপাকে যে ডাকবেন, ওনার আপাও তো সারাদিন অনেক ক্লান্ত, কাজ করে ক্লান্ত হয়ে পড়েন আর কি, তাকেও আর উনি ডাকলেন না। উনি বাইরে বের হয়েছেন। উনি যখন বাইরে বের হয়েছেন তখন দেখেন যে এই যে কলপাটটা, এই কলপারে একজন বয়স্ক মহিলা বসে গোসল করছে, এবং তার গোসল করার স্টাইলটাও অন্যরকম। এই যে কলপার, এটা তো চাপকল, চাপকলের নিচে একটা বালতি রাখা। এই মহিলা কি করছে, ওখানে বসে 2 পা সামনের দিকে দিয়ে 1 হাত দিয়ে মানে বসে বসে চাপকলে চাপ দিচ্ছে, পানি পড়ছে। আবার আরেক হাত দিয়ে ওই বালতির ভিতর থেকে মগ দিয়ে পানি নিয়ে মাথার উপর ঢেলে গোসল করছে, এবং এত দ্রুত করছে, এত দ্রুত আসলে চাপকলে চাপ দেওয়াটা খুবই কঠিন, বিশেষ করে বসে বসে চাপ দেওয়াটা কঠিন। আবার 1 হাত দিয়ে চাপ দিচ্ছে, আবার একই গতিতে পানি নিয়ে আবার মাথায় ঢালছে, পা সামনের দিকে দিয়ে রেখেছে। বেশ অবাকই হলেন, এই কনকনে শীতের রাত্রে এরকম একটা বয়স্ক মহিলা, মানে উনি দেখে বুঝলেন যে তার বয়স 70-75-এর ভেতরে হবে আর কি। উনি চিন্তা করেন থাক, তার গরম লাগতেছে, এটা উনি গোসল করতেছেন, এটা আর এমন কি। উনি ওয়াশরুমে চলে যান। তো ওয়াশরুমে যাবার পরও কিন্তু ওই যে কল যে চাপ দিচ্ছিল,
এই শব্দটা উনি শুনতে পাচ্ছিলেন। উনি 2 মিনিট কি 3 মিনিট পরে বের হয়েছেন, মূলত জল বিয়োগ করার জন্য ঢুকেছিলেন আর কি। বের হওয়ার পর তখন হচ্ছে এই মহিলাটার সামনাসামনি ওনার অবস্থান চলে আসে। তো গোসলের পানি যেহেতু মাথার উপর পড়ছিল, ওই মহিলাটার লম্বা চুল কিন্তু মুখের সামনের দিকেও চলে আসে। উনি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ওই সাইড দিয়ে যখন হাঁটা শুরু করেছেন, কী মনে করে ওই মহিলার দিকে উনি তাকিয়েছেন, যখন একদম পাশাপাশি চলে এসেছেন তখনই হয় কি, ওই মহিলা কলে চাপ দেয়া বাদ, মাথায় পানি দেওয়া বাদ দিয়ে ঘাটটা একদম এক সাইডে ঘুরিয়ে এই ফারুক শেখ ভাইয়ের দিকে তাকান। তখনও তো মুখের সামনে চুল ছিল, চেহারা তো বোঝা যাচ্ছিল না। এক হাত দিয়ে মাথার সামনে থেকে চুলগুলো যখনই সরিয়েছেন তখনই দেখতে পান এক ভয়ঙ্কর ব্যাপার। এই মহিলার চোখের যে অংশটা, চোখের মণিটা বা চোখ দুটো পুরোটাই কালো, আর চেহারাটা মনে হচ্ছে ঝলসানো। মহিলাটা এই ফারুক শেখ ভাইয়ের দিকে তাকিয়ে বানর যেভাবে ভেঙচি কাটে ওইভাবে একটু ভেঙচি কাটছে। এইটা যখন উনি দেখেছেন উনি বেশ ভয় পেয়ে যান। তখন ওই মহিলাটা বলে ওঠে, কিরে, ঠান্ডার মধ্যে গোসল করতে খুব মজা, এই মজা নিবি? আয় এদিকে আয়, তোকে গোসল করাই দিই ঠান্ডা পানি দিয়ে। এইটা যখন উনি দেখেছেন তখন দেখেন আর একটা জিনিস। একটু আগে ওই মহিলাটা যখন 2 পা সামনে দিয়ে বসেছিল, পা দুটো স্বাভাবিক আকৃতিরই ছিল, এখন মনে হচ্ছে এই পা দুটো এত লম্বা, এটা যে কোথায় গিয়ে শেষ হয়েছে এটা দেখা যাচ্ছে না। তখন তো উনি বুঝতে পারছেন ঝামেলাটা কি। উনি তখন প্রচণ্ড জোরে চিৎকার দিয়েছেন, ভূত ভূত বলতে বলতেই উনি ঘরের দিকে দিয়েছেন দৌড়। এদিকে ওনার চিৎকারে ওনার আপাদুল্লা ভাই উঠে যান। তারপরে কী হয়েছে, তখন উনি বলেন যে এই যে বাইরে কলপারে ভূত বসে আছে, গোসল করতেছে। ওনারা বাইরে বের হয়ে দেখেন ওখানে কিছুই নাই। তো ওনারা যদিও বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি হয়েছে, তখন ফারুক শেখ ভাইকে সান্ত্বনা দেন, আর ও কিছু না, রাতের বেলা ঘুম থেকে উঠে ওদিকে গেছো, এরকম উল্টাপাল্টা কিছু দেখেছো। পরবর্তীতে ফারুক শেখ ভাই জানতে পারলেন এই বাড়িটা যখন তৈরি হয়েছিল না, মানে তখনও তৈরি হয়নি আর কি, তখন এখানে ছোট একটা ঘর ছিল, ওখানে একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা থাকতেন। দুজনের মধ্যে বনিবনা না হওয়ার একটা পর্যায়ে এই যে ভদ্রমহিলা, উনি নাকি গায়ে কেরোসিন তেল ঢেলে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছিলেন। এরপর ওই বয়স্ক লোকটাও কোথায় যেন চলে যান। তারপর নাকি এই বয়স্ক মহিলার সুরতে অনেকেই এই মহিলাকে দেখেছে, তার চেহারাটা ঝলসানো, এরকম মাঝে মাঝেই নাকি দেখেছে। এদিকে এই ফারুক শেখ ভাই উনি এটা দেখলেন, উনি এটা জানলেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল। তো এরপর থেকে ফারুক শেখ ভাই রাতের বেলা বাইরে বের হলেই অবশ্যই ওনার আপা বা দুলাভাইকে ডেকে তুলে তারপর সাথে করে নিয়ে যেতেন। আর যদিও বা ওনার আপা দুলাভাই আগেই বলে রেখেছিলেন যে বাইরে বের হলে ওনাদেরকে যেন ডাক দেন, কিন্তু উনি তো আসলে ডাক দেন নাই বিভিন্ন কথা চিন্তা করে, এজন্যই ওই রাতে তো ভয়টা পেয়ে গিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি ফারুক শেখ ভাইকে, যেহেতু উনিও ওনার পাঠানো এই ঘটনাটা ইনশাল্লাহ শুনবেন। তো আপনার জানা যে ঘটনাগুলো রয়েছে আপনি অনায়াসে মিকাইল শেখ ভাইকে বলতে পারেন, আমরা মিকাইল শেখ ভাইয়ের মাধ্যমে আপনার ঘটনাগুলো ইনশাল্লাহ পেয়ে যাব। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 203তম এপিসোডের তৃতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 203তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম নাশিতুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার গোড়ারকান্তা গ্রামে। ঘটনাটি এই গ্রামেরই একজন ব্যক্তির সাথে ঘটেছিল, আর ঘটনাটির সময়কাল 1975 কি 76 সালের দিকে। তখন কিন্তু আজকের যেই গোড়ারকান্দা গ্রাম চারদিকে এত আলো দেখা যায়, তখন তো এরকমটা ছিল না। সন্ধ্যা নামলেই এক আদিম নীরবতা বিরাজ করত চারপাশে। সন্ধ্যার পরপরই মানুষজন খাওয়া দাওয়া করে ঘুমের প্রস্তুতি নিত, আবার কাক ডাকা ভোরে সবাই উঠে কাজে লেগে পড়ত। এই গ্রামের এক হত দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেয় আসর আলী। বাবার চরম দারিদ্র্য তাকে সেই শৈশবকালেই টেনে নিয়ে যায় কৃষি জমিতে।
8 কি 10 বছর বয়সে তার কৃষিকাজে হাতেখড়ি হয়। মাঠে বাবার জন্য ভাত নিয়ে যেত এই আসর আলী। বয়স বাড়ার সাথে সাথে আসর আলীকেও ধরতে হয় হালের লাঙল। উনি 14 কি 15 বছর বয়সে পুরো দস্তুর একজন কৃষক হিসাবে আত্মপ্রকাশ করেন। শুধু উনি নন, এই বয়সে আগেকার দিনে গ্রামের অনেক বাচ্চারাই কিন্তু পুরো দস্তুর কৃষিকাজ সম্পূর্ণরূপে আয়ত্ত করে ফেলতেন। আসর আলী বড় হচ্ছিল, বাবার সাথে মাঠে কাজ করত। যখন বিয়ের বয়স হলো, আসর আলীকে বিয়ে দেওয়া হলো পাশেরই একটা গ্রামে। তো সেই গ্রামের নাম হচ্ছে কাশারুপাড়া। বিবাহিত জীবন ভালোই চলছিল তার। সময়টা অগ্রহায়ণ মাস, চারদিকে তখন আমন ধান কাটার হিড়িক পড়েছে। এমনই এক অগ্রহায়ণ মাসের রাতে তিনি শ্বশুরবাড়িতে যাবার জন্য বের হয়েছেন। তখন তিনি নিজ বাড়ি থেকে বের হয়েছেন মোটামুটি আনুমানিক বলা চলে রাত 9টা কি 10টা এরকম হতে পারে। ওই সময় ওনার স্ত্রী আবার তার বাবার বাড়িতে, মানে এই আসর আলীর শ্বশুরবাড়িতে ছিলেন আর কি। উনি চিন্তা করেছেন যে পরদিন তো কাজ আছে, ওনার স্ত্রীকে উনি নিয়ে আসবেন পরদিন সকালবেলা। কারণ ধান কাটা হয়েছে, সেগুলো মাড়াই করতে হবে, সেই ধান থেকে কুড়া বা চটা এগুলো আলাদা করতে হবে, ধান পরিষ্কার করতে হবে। এই জন্য তার স্ত্রীর সহযোগিতা তার খুবই প্রয়োজন ছিল। তো উনি রওনা হয়েছেন। গোড়ারকান্দা গ্রামের পুটিমারা পাড়া নামে একটা জায়গা রয়েছে, এই পাড়ার রাস্তা ধরে তিনি পথ চলতে থাকেন। সাথে একটা হারিকেন ছিল। ওই সময় তো ওনার টর্চ লাইট ছিল না, হারিকেন ছিল। হারিকেন যতটুকু আলো দিচ্ছিল হালকা আলো, আর আকাশে খুব যে চাঁদের আলো ছিল বিষয়টা এরকম না, মানে অল্প বিস্তর আলো আর কি। পুটিমারা পাড়া পার হয়ে উনি যখন কাশারুপাড়ার পথ ধরেছেন, এই পথে ছিল 3 রাস্তার একটা মোড়। এই মোড় থেকে কিছু দূরে যাবার পর একটা পুল, মানে ছোট ব্রিজ পড়ে। এই পুলটা পার হবার পর উনি আন্দাজ করতে পারেন ওনার পেছন পেছন কেউ একজন আসছে। তিনি ভাবলেন কোনো মানুষ হয়তো বা আসছে। উনি পেছন দিকে তাকান। যত দূর চোখ যায় উনি পেছন দিকে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পারলেন না। আসর আলী আবার পথ চলতে থাকেন। তখন কিন্তু আবার ঠিক একই রকম একটা হাঁটার শব্দ উনি শুনতে পান। তখন কিন্তু উনি যা বুঝার বুঝে গেছেন। উনি কিন্তু অনেক সাহসী একজন মানুষ ছিলেন, তবে ওনার উচ্চতা খুব বেশি ছিল না। আমরা শুনি না যে অনেক সুঠামদেহী, অনেক উচ্চতা, আবার সাহসও ছিল অনেক। ওনার বিষয়টা এরকম ছিল না। ওনার উচ্চতা ছিল 4 ফুট 8 কি 10 ইঞ্চির মতো, কিন্তু সাহসে ছিল মারাত্মক। উনি ওই জিনিসের উপস্থিতি টের পেয়েও কিন্তু ঠিক ছিলেন। আসর আলী উনি ওই অশরীর উদ্দেশ্যে বলতে থাকেন, এই কেরে বেটা, তুই আমার পিছনে কেন লেগেছিস? সাহস থাকলে সামনে আয়, পেছনে পেছনে কেন আসছিস? তখন নাকি ওই অববটা বলে ওঠে, সামনে যাব না রে, তুই পিছনে ঘুরে দেখ আমি কে। তখন নাকি আসর আলী বলেন, হ্যাঁ আমি পেছনে তাকাই আর তুই আমার ঘাটটা ভেঙে দে না, আমি আর বুঝি না কিছু, আয় সামনে আয়। তখন আবার পেছন থেকে বলে, না সামনে আসবো না। তখন আসর আলী বলতে থাকে, তুই একটা ভীতু ডিম রে, আমাকে ভয় দেখাতে এসে নিজেই ভয় পাচ্ছিস। সাহস থাকলে আমার শ্বশুর বাড়িতে আয়, তখন আবার তোর সাথে আমার দেখা হবে। তখন ওই অববটা আর কোনো উত্তর দেয় না। এরকম কথা বলতে বলতেই তো শ্বশুরবাড়িতে উনি চলে আসছেন। তারপর শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলেন, কিন্তু পথে যে এই ধরনের ঘটনা হয়েছে এটা উনি বলেন না। উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। সকালবেলা উনি ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরত আসবেন, এমনই পরিকল্পনা। তো গভীর রাতে একটা ডাক শুনে ওনার ঘুম ভেঙে যায়। আসর আলী ভাই, ও আসর আলী ভাই, একটু বাইরে আসেন না, আপনার সাথে কথা আছে। তো বেশ কয়েকবার এরকম ডাক উনি শুনলেন। শোনার পর চিন্তা করলেন যে কে এলো, শ্বশুরবাড়ির কোনো লোকজন কিনা, মানে আত্মীয় স্বজন কিনা, আশেপাশে তো যে ঘর বাড়িগুলো রয়েছে, তবে ওই সময় তো ঘর বাড়িগুলো একটু দূরে দূরেই ছিল। চিন্তা করলেন যে এখন যদি না উঠি, না কথা বলি, এর আবার কি মনে করে। উনি বের হয়েছেন, তবে বের হবার সময় হাতে একটা কুপি বাতি নিয়ে বের হয়েছেন। উনি যেই ঘরটাতে ছিলেন, এই ঘরটার চালটা ছিল কিন্তু সোনের, বেড়া ছিল পাটখড়ির, আবার ঘরে যে দরজাটা, এই দরজাটাও কিন্তু পাটখড়ি দিয়ে
তৈরি করা বাঁশের ফ্রেমের ভিতরে পাটখড়ি দিয়ে এই দরজাগুলো তৈরি করা হয়। তো উনি বাইরে বের হয়ে এসেছেন, বের হয়ে উনি কাউকেই দেখতে পান না। তবে কুপির আলো যতটুকু যায় একদম আলোর শেষ প্রান্তে উনি দেখতে পান বড় আকারের গুইসাপের মতো কিছু একটা নড়াচড়া করছে, আর ওই জিনিসটা দূর থেকেই ফসফস শব্দ করছে। উনি চিন্তা করলেন যে এত বড় গুইসাপ কোত্থেকে এলো, আসতেই পারে, অনেক বড় গুইসাপও তো আশেপাশে দেখা যায়। উনি একটু এগিয়ে গিয়ে ওই গুইসাপটাকে তাড়ানোর জন্য উনি শব্দ করছেন, আমরা এরকম হুস হুস শব্দ করি না, ওরকম শব্দ করছেন। উনি দেখতে পান এই গুইসাপটা না গিয়ে ওনার দিকে এগিয়ে এসে শরীরটাকে অদ্ভুতভাবে মোচড়াচ্ছে। মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই মুচড়ে মুচড়ে সে একটা অবয়বের আকার ধারণ করলো, একটা বেটে আকৃতির মানুষের অবয়ব। তবে তার চেহারাটা ওভাবে বোঝা যাচ্ছে না। সে বলছে, আসর আলী, আমি কিন্তু তোর শ্বশুরবাড়িতে ইচ্ছা করে আসি নেই, তুই কিন্তু দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসছিস, আমি আসছি। এখন এখন কি করবি? এখন তো আমি তোকে আক্রমণ করব। এই বলেই নাকি আসরের উপর আক্রমণ করে। আসরের হাতে থাকা কুপিবাতিটা মাটিতে পড়ে কেরোসিন তেল মাটিতে ছড়িয়ে পড়ে, কুপিবাতিটাও বন্ধ হয়ে যায়, মানে নিভে যায়। আসর আলীর সাথে ধস্তাধস্তি চলতে থাকে এই অবয়বের। অল্প সময়ের মধ্যেই এই ধস্তাধস্তির একটা পর্যায়ে আসর আলী আশ্রে পড়েন এই পাটখড়ির যে বেড়া, ঘরের বেড়া, এইটার উপরে। আর পাটখড়ির যে বেড়া, এর উপর যদি কেউ আশ্রে পড়ে, পাটখড়ি যদি ভেঙে যায়, মটমট মটমট শব্দ হয়ে যায় কিন্তু। তো এরকম সব যখন হয়েছে আর এমন জোরে আশ্রে পড়েছে উনি, শ্বশুরবাড়ির লোকজন তো ঘুম থেকে জেগে উঠছে, এই কে রে কে রে, কী হলো কী হলো? তখন লোকজন বাইরে বের হয়ে এসে দেখে আসর আলী অজ্ঞান হয়ে পড়ে আছে, ওখানে কোনো অবয়বকে দেখা যায়নি। তাকে ঘরে নিয়ে আসা হয়, রাত্রেই জ্ঞান ফেরানো হয়। উনি ওই সময় বলেন এই এই ঘটনা, মানে পুরোটা খুলে বলেন, রাত্রে আসার সময় কী হয়েছিল, এখন কি হয়েছে। তখন গ্রামীণ যেই টোটকা চিকিৎসা সেটা দেয়া হয়। তবে উনি যে অসুস্থ হয়ে গেছেন, জ্বর আসছে, বিষয়টা এরকম না। সকালেও উনি স্বাভাবিকই ছিলেন। উনি ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসেন। তো বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই যায়, সব কিছু স্বাভাবিকভাবে চলছে। তো উনি এরপরে দেখা যেত যে বিশেষ করে বর্ষাকাল আসলে উনি কিন্তু মাছ ধরতে যেতেন বিলের দিকে। উনি যখন বিলের দিকে মাছ ধরতে যেতেন, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে উনি মাছ ধরার চেষ্টা করতেন। তো উনি বাঁশের যে একটা মাচা, অনেকে এটাকে বানা বলে আর কি, এরকম বানা তৈরি করে এক পাশে চালি পেতে উনি মাছ ধরছেন আর কি। এই বানাটা ছিল ওখানে যেই একটা ব্রিজ আছে, ওটাকে চুনা ব্রিজ বলে, ওই চুনা ব্রিজের ওই দিকে। এই ব্রিজটা কিন্তু খালের উপরে। এই খালটা বেতঘর বিল থেকেই মূলত শুরু। ওখানে একটা বিল রয়েছে, বেতঘর বিল, এখান থেকে শুরু। তো উনি রাতে 1-2 বার চালি থেকে মাছ খালইতে তুলে নিয়ে রেখে দিতেন আর কি। এরপর আবার মাছ তুলতে যান। উনি লণ্ঠনের আলোতে দেখলেন যে কালো বেটে আকৃতির কে যেন তার এই চালির উপর বসে আছে। উনি দূর থেকে ধমকে সুরে বললেন, এই কে রে তুই রে, আমার এখানে কী রে? তোর মাছ ধরার দরকার হইলে তুই মেরে নে, আমার এখান থেকে মাছ নিবি নাকি? আমার খালের ভিতর থেকে মাছ নিবি? এই কথা বলার সাথে সাথে নাকি ওই জিনিসটা মনে হচ্ছে একটা লাফ দিল। আসলে লাফ বলাটা ভুল, মনে হচ্ছে লাফ দিয়ে সে ওড়া শুরু করলো। এরকম অনেক দূর থেকে এসেই এই আসরের উপরে সে ঝাঁপিয়ে পড়লো, আর ঝাঁপিয়ে পড়েই কিল ঘুষি মারতে থাকে। আসর আলী তো বুঝে গেছে যে আরে এইটা তো সেই মেছো পিশাচ রে। আসর আলীও এই অবয়বটার উপরে হামলা করে বসে। তখন কিন্তু অনেক রাত বলতে ফজরের আজান দিয়ে দিবে ভাবে এমন একটা সময়, এরকম পাল্টাপাল্টি আক্রমণ চলছে। আসর আলী কিন্তু খুব একটা জুত করে উঠতে পারছেন না ওইটার সাথে। এর মধ্যেই ওই জিনিসটা বলে ওঠে, ফজরের আজান দিয়ে দিছে রে আসর আলী, আজকে তোকে আমি একদম কাদার ভিতরে ঢুকাই ফেলতাম, কিন্তু পারলাম না, আবার দেখা হবে। এই বলেই নাকি ওই জিনিসটা মিলিয়ে যায়। তবে মিলিয়ে যাওয়ার পর আসর আলী এবার বলতে থাকে, কিরে এত সাহস, আজানের শব্দ শুনে পালাই গেলি, আয়, আমি তো এখনও রেডি আছি তোর সাথে মারামারি করার জন্য, আয়। এরকম উনি আবার বলছেন। তো যাই হোক, এরপরে উনি কি যেন হয় ওনার ঠিক আর আসলে ওইভাবে স্মরণ নাই, উনি অজ্ঞান হয়ে যান। তবে জ্ঞান যখন ফেরত আসে তখন দেখেন উনি নিজের বাড়িতেই আছেন। সকালে অন্যান্য যারা ওই দিকটাতে এসেছিলেন তখন দেখেন যে ওইখানে আসর আলী পড়ে আছে। তারাই মূলত আসর আলীকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, মূলত কাদার মধ্যে পড়েছিল আর কি। বাড়িতে আসার পর
তার শরীরটা যখন ধুয়ে দেওয়া হচ্ছিল, কাদা ধুয়ে পরিষ্কার করা হলেও অদ্ভুত একটা ঘটনা কিন্তু সবাই দেখছিলেন। তা হচ্ছে, আমরা যখন ঘেমে যাই আমাদের লোমকূপ থেকে কিন্তু ঘাম বের হয়। মনে হচ্ছিল এই আসর আলীর শরীর থেকে ঘামের মতো এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হচ্ছে। যতই পানি দিয়ে ধুয়ে দেওয়া হোক না কেন, এই জিনিসটা বের হচ্ছেই। অনেকক্ষণ ধরে এভাবে শরীর ধুয়ে দেওয়ার পর এই পিচ্ছিল পদার্থের পরিমাণটা কিছুটা কমে যায়। তখন তাকে বিছানায় শুইয়ে রাখা হয়। তো এরপর ওনার জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর উনি সব ঘটনা খুলে বলেন রাত্রে হয়েছেটা কি। এরপর কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ উনি ওনার প্রথা অনুযায়ী জিনটাকে হাজির করেছেন। খুব বেশি কষ্ট হয় না, অল্প সময়ের মধ্যেই জিনটাকে উনি হাজির করেন। তো জিনটা আসার পরই ওই কবিরাজ বলেন, এই তুই কে রে, থাকিস কোথায়, আর একে ধরছিস কেন? তখন ওই জিনিসটা বলে, আমি দীঘল বিলের মেছো। এই দীঘল বিল কিন্তু এই কাশারুপাড়া গ্রামে। ওই বিলে নাকি এখন অনেক ঘটনা ঘটে। তখন ওই কবিরাজ শোনার পর বলেন যে, দীঘল বিলে থাকিস তো সমস্যা তো নাই, তা তোর সাথে এর ঝামেলার কারণ কি? তখন ওই পিশাচটা বলে যে, এক রাতে আমি দীঘল বিল থেকে চুনা কুলে এসেছি মাছ খেতে। মাছ খেতে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখেই আসর আলী যাচ্ছে। একা পেয়ে ভাবলাম একটু ভয় দেখাই। প্রথমে পেছনে হেঁটে হেঁটে আমার অস্তিত্ব জানান দেই। ও আমাকে ভয় না পেয়ে বলেছিল, সাহস থাকলে আমার বাড়ি আসিস। সে তার শ্বশুরবাড়িতে যাবার আমন্ত্রণ জানিয়েছে। তো আমি গেছি। ও তো আমন্ত্রণ জানিয়ে আমাকে ডেকে নিয়ে আসছে। আমি তো ওই রাত্রে ওকে মেরেই ফেলতাম। ওর কত বড় সাহস, সে আমাকে চ্যালেঞ্জ করে। এদিকে তখন একটা ঘটনার প্রেক্ষাপটে শ্বশুরবাড়ির লোকজন শব্দ শুনে জেগে ওঠে, এই জন্য আর কিছু করতে পারি নাই। আবারও ওকে সেদিন ধরছিলাম। এরপরও ফজরে আজান দিয়ে দিল, কিছু করতে পারলাম না। ওকে তো আমি ছাড়বো না। ও আমাকে হুমকি দিয়েছে। যাই হোক, এ সমস্ত কথা শোনার পর কবিরাজ তার মতো করে উনি বলেন যে, তুই কি ওকে ছাড়বি কি ছাড়বি না? ওই জিনিসটা বলে, না ছাড়বো না। ও নিজে আমাকে ডেকে নিয়ে আসছে, আমি এমনি এমনি আসি নাই। এই কথা শোনার পর কবিরাজ আর বেশি কথা বাড়ালেন না। উনি কিছু একটা পড়লেন, এরপর ওই জিনটা আসর আলীকে ছেড়ে দিয়ে চলে গেল। কবিরাজ এরপর একটা তদবির দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই তদবিরের মেয়াদ হচ্ছে 70 বছর। 70 বছর পর এই তদবিরের মেয়াদ কেটে যাবে। আসর আলী যদি এই সময়ের মধ্যে মারা যায় তাহলে এই জিনিসটা তার শরীর থেকে খুলে ফেলতে হবে, আর এর আগে এটা শরীর থেকে খোলা যাবে না। এই জিনিসটা যখন আসর আলী ব্যবহার করা শুরু করলেন তখন উনি কিছু কিছু জিনিস দেখতেন, যে উনি যখন ঘাস কেটে এক জায়গায় স্তূপ করে রাখতেন, পরে আবার ফেরত এসে দেখতেন যে ঘাসগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার এরকম হতো যে উনি নির্জন স্থানে একাকী চলাচল করছেন, পেছন থেকে ডাকাডাকি করছে, পেছন দিকে তাকালে আবার কাউকে দেখা যেত না। তো এরকম হর হামেশাই হতো। আসর আলী উনি এসবে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। ওনার চলার পথে অসংখ্যবার উনি এই ধরনের ছোটোখাটো ঘটনার মুখোমুখি হয়েছেন। 2020 সালে বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবেই উনি মারা গিয়েছিলেন। এরপর ওই যে জিনিসটা কবিরাজ দিয়েছিলেন বহুদিন আগে, এই জিনিসটা কিন্তু খুলে রাখা হয়েছিল। এটাই ছিল আসর আলীর সাথে ঘটে যাওয়া ঘটনা। কবিরাজ কিন্তু ওই জিনটাকে বন্দিও করেন নাই, কিছুই করেন নাই। উনি বুঝেছিলেন যে আসর আলী যেহেতু তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে, তাই এটাকে সহজে বিদায় করা যাবে না। তাই উনি অন্য ধরনের একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন, যাতে করে ওই জিনিসটা সরাসরি আসর আলীকে যেন ক্ষতি করতে না পারে। সেটাই হয়েছিল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাশিতুর রহমান নাজমুল ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। উনি এর আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। আশা করি এভাবেই ওনার পাঠানো ঘটনা আমরা আমাদের চ্যানেলে আর অনেক অনেক শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 203তম এপিসোডের চতুর্থ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 203তম এপিসোডের চতুর্থ ঘটনায়। যে ঘটনাটি এখন শেয়ার করতে যাচ্ছে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ ওসমান আলী। ওনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চক ঝগড়ু গ্রামে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছে।
ঘটনাটি শুরু করার আগে ওনার গ্রামের যে বর্ণনা এটা দেওয়াটা কিছুটা জরুরি, না হলে ঘটনাটা বুঝতে একটু অসুবিধা হতেও পারে। ওনাদের যে গ্রামটা, এই যে চকঝগড়ু গ্রাম, এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। এরপর দুটো বাজার রয়েছে, এরপর একটা কবরস্থান রয়েছে, আর এরপর একটা বিল রয়েছে। এই বিলটার নাম হচ্ছে গজামারির বিল। ঘটনাটি যখন ঘটে দিনটা ছিল 13ই এপ্রিল 2021, আর বার ছিল মঙ্গলবার। এই যে ওসমান ভাই আর ওনার ইমিডিয়েট বড় ভাই যিনি, এই দুইজন স্থানীয় একটি ইট ভাটায় কাজ করতেন। ওনাদের কাজটা ছিল মূলত ইট বানানো। কাঠের একটা ছাঁচের মধ্যে কাদামাটি দিয়ে ইট তৈরি করতেন। যখন সিজন থাকে অর্থাৎ শীতকালে, তখন কিন্তু অনেক ইট বানাতে হয়। আর এপ্রিল মাস চলে এসেছে, তো সিজনটা একদম শেষ দিকে, কাজের প্রেশারটা একটু কম ছিল। ওনাদের কিন্তু সাপ্তাহিক ভিত্তিতে খোরাকির টাকাটা দেয়া হতো। যেই দিন টাকাটা দেয়া হতো ওই দিনটা হচ্ছে মঙ্গলবার, অর্থাৎ প্রতি মঙ্গলবারে ওনাদেরকে টাকা দেয়া হতো। এদিকে যেই দিন মঙ্গলবার পড়েছে, বিশেষ করে এই যে 13ই এপ্রিল 2021, টাকাটা বুঝে নিতে নিতে একটু দেরি হয়ে যায়। সাধারণত ইট ভাটা যেখানে থাকে আশেপাশে কিন্তু ওই ভাজা পোড়ার দোকান থাকে, পুরি চপ এগুলো কিন্তু দেখা যায় যে আশেপাশে এরকম দোকান থাকে। যারা ইট ভাটার শ্রমিক আছেন তারা মাঝে মাঝেই কাজের বিরতিতে একটু রিল্যাক্স হওয়ার জন্য এগুলো খেতে আসেন। তো ওনারাও মাঝে মাঝে খেতেন। মঙ্গলবার দিন যখন টাকাটা বুঝে পেয়েছেন, রাত তখন 9টা কি 9:30 বাজে। 9টা 9:30 আহামরি এমন কোনো রাত না এই 2021 সালে। আশেপাশে যথেষ্ট আলো রয়েছে আর লোকজনও আছে অনেক। ওনারা কাজ শেষ করে টাকা পয়সা যেহেতু পেয়েছেন, চিন্তা করলেন যে একটা কাজ করি, একটু বেশি করে এই ভাজা পোড়া কিনে নিয়ে যাই। পুরি কিনেছেন, পেঁয়াজও কিনেছেন, আর একটা বাইসাইকেল ছিল, ওনার বড় ভাই চালাচ্ছেন আর ওসমান ভাই পেছনে বসে আছেন। কিনে নিয়ে যখন যাচ্ছেন, ওই সময় রাস্তাটা নির্জনই ছিল বলতে হবে। রাত তো তখন খুব বেশি না, কিন্তু রাস্তা নির্জন। হঠাৎ করে এই ওসমান গনি ভাই শুনতে পেলেন কেউ মনে হচ্ছে একদম কানের কাছে এসে নাকি নাকি স্বরে বলছে যে একাই পুরি খাবি, আমাকেও দে। প্রথমে ওসমান ভাই চিন্তা করেছেন নিশ্চয়ই তার বড় ভাই সামনে থেকে বলেছে। উনি বলছেন যে ভাই কিছু বললা নাকি? তখন ওনার বড় ভাই বলছে কই না তো, আমি তো কিছু বলি নাই। এরপর আবার বলছে কিরে একাই খাবি, আমাকে দিয়ে যা। এটা শোনার পর এই ওসমান ভাই বুঝতে পেরেছেন যে এই রাতেরবেলা ভাজা পোড়া খেতে খেতে আসতেছেন, নিশ্চয়ই কোনো অশরীরীর উপদ্রব শুরু হয়েছে। উনি কি করেছেন, ভয় পেয়ে ওই জিনিসটা হাত থেকে রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিয়েছেন। যখনই ছুঁড়ে ফেলে দিয়েছেন, এর 5 কি 10 সেকেন্ড পর পরই উনি দেখতে পেলেন একটা কালো ছায়া অবয় বাতাসে ভেসে এসে খপ করে ওনার গলা চেপে ধরেছে আর বলছে তোর পুরি খাইছে, এবার তোকে খাবো, খাবার ছুঁড়ে ফেললি কেন? তো গলা যখন চেপে ধরেছে তখন তো উনি আর কোনো কথা বলতে পারেন না। এদিকে সামনে থাকা ওনার বড় ভাই, উনি বলছেন যে কিরে কি হলো, কথা বলিস না কেন? তো এরকম কয়েকবার বলেছে। এদিকে তো ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে একদম। ওনার বড় ভাই সাইকেলটা তখন ব্রেক করে দাঁড় করিয়ে পেছন দিকে তাকিয়ে বলছে এই তোর হয়েছেটা কি, কথা বলিস না কেন? এটা বলে উনি হাতটা এই ওসমান ভাইয়ের কাঁধে রেখেছেন। তখন ওসমান ভাই ফিল করলেন যে ওই জিনিসটা ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তখন ওসমান ভাই বলতেছেন যে ভাই ঘটনা তো একটা ঘটে গেছে, এই ঘটনা, আমার গলা তো চেপে ধরেছিল, আর এই যে দেখো ওই পুরি কিন্তু আমি ফেলে দিছি। এইটা উনি শোনার পর বেশ চিন্তিত হয়ে পড়লেন যে ভাজা পোড়া খেতে খেতেই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছিল, এরকম তো ঘটনা ঘটে গ্রামে। তো তখন উনি বললেন যে ঠিক আছে চল দ্রুত বাড়িতে যাই। এদিকে ওনারা দুজনই মনে মনে দোয়া দুরুদ পড়ছেন। তখন আস্তে আস্তে আল্লাহর রহমতে বাড়িতে ওনারা চলেও আসেন। কিন্তু সমস্যাটা হলো বাড়িতে আসার পর এই যে ওসমান ভাই, উনি যখনই একা থাকতেন তখনই নাকি একটা ছায়ামূর্তি, তার চেহারা বোঝা যেত না, মনে হচ্ছে একটা ছায়ামূর্তি, ধোয়ার আকৃতির একটা অবয়ব, তার হাত পা বোঝা যায়, একটা শেপ বোঝা যায়, এই জিনিসটা সামনে চলে আসে আর তার দিকে হাত বাড়িয়ে দেয় গলা চেপে ধরার জন্য। উনি একাকী থাকতেই পারেন না। এদিকে ওনার মা,
ওনার মা উনি চেষ্টা করতেন সব সময় এই ওসমান ভাইয়ের পাশাপাশি থাকার জন্য। যখনই নাকি ওনার মায়ের থেকে ওনার একটু দূরত্ব সৃষ্টি হতো, মানে চোখের আড়াল হয়ে গেছে, তখনই নাকি দিন হোক রাত হোক ওই অবয়বটা সামনে চলে আসতো, সামনে এসে হাত বাড়িয়ে দিত গলা চেপে ধরার জন্য। উনি চিৎকার দেওয়ার সাথে সাথে যদি ওনার মা এগিয়ে না আসতেন তাহলে কিন্তু সত্যি সত্যি গলা চেপে ধরত। এরকম কিন্তু টানা 3 দিন হয়েছে। উনি খাবারও খেতে পারেন না, কি একটা অসুবিধা। ওনার মা অন্য কোনো কাজও করতে পারছেন না, সার্বক্ষণিক এই ওসমান ভাইয়ের সাথে থাকতে হচ্ছে। ওসমান ভাইয়ের বাবা কিন্তু মারা গিয়েছেন অনেক দিন আগেই, উনি যখন আরও ছোট তখন। আর ওসমান ভাইয়ের একজন চাচা রয়েছেন, উনিও কিন্তু বেশ ভালো একজন কবিরাজ। ওসমান ভাইয়ের বাবা একজন কবিরাজ ছিলেন। তো ওসমান ভাইয়ের কাকার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম। ওই এলাকায় সবাই ওনাকে শফিকুল কবিরাজ নামেই চিনে থাকেন। তো ওনার কাছে খবর যায় এই বিষয়। তো উনি তো আসছেন, এসে বলছেন আমার ভাতিজার এরকম ঘটনা ঘটতেছে, অথচ আমাকে তোমরা এত পরে জানালা। বেশ রাগারাগি করলেন এবং উনি বললেন যে আমি সন্ধ্যার পর আসতেছি, এই কাজ এখন করা যাবে না। এর মধ্যে 2 কেজি মিষ্টি আর 1 ছড়ি কলা, একটা মাটির হাঁড়ি এবং একটা লাল গামছা তোমরা এনে রাখো, সন্ধ্যার পর বসতেছি। এইটা বলে উনি চলে গেলেন। আর এই জিনিসগুলো গোছানো ওনাদের জন্য খুব একটা কঠিন ব্যাপার ছিল না, অল্প সময়ের মধ্যে এগুলো গুছিয়ে রেখেছিলেন আর কি। সন্ধ্যার পর উনি আসেন, মানে কাকা আসেন, শফিকুল কবিরাজ আসেন। আসার পর উনি রুকিয়া শুরু করেছেন। 2টো বৃত্ত এঁকে একটার মধ্যে এই ওসমান ভাইকে বসিয়েছেন, আরটার মধ্যে উনি বসেছেন, যেটা হয় আর কি সব সময়। কিছুক্ষণের মধ্যেই এই ওসমান ভাইয়ের শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে, বোঝা গেল তার শরীরের ভিতরে কিছু একটা এসে ভর করেছে। এরপর ওই শফিকুল কবিরাজ মানে কাকা বলছেন, কিরে তোর এত বড় সাহস, তুই আমার ভাতিজার শরীরের উপরে ভর করছিস, ওকে ক্রমাগত বিরক্ত করেই যাচ্ছিস, এবং এটা সহনশীল পর্যায়ে হলে একটা কথা ছিল, তুই তো অসহ্য পর্যায়ে নিয়ে গেছিস বিষয়টাকে। কেন ওকে বারবার বিরক্ত করতেছিস, কেন ওকে একা থাকতে দিস না? তখন নাকি ওই অবয়বটা ওসমান ভাইয়ের ভেতর থেকেই বলে ওঠে, ও তো খাবার ফেলে দিছে, ও আমাকে খাবার দিতে গিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলে দিছে, এতে ওই খাবারটারও অমর্যাদা করা হয়েছে। হ্যাঁ, খাবার আমি খাইছি, কিন্তু ওকেও ধরছি। তখন ওই শফিকুল কবিরাজ মানে কাকা উনি বলছেন, দেখ ধরছি সে পর্যন্তই রাখ, এর বাইরে আর একটা কথাও বলবি না যে আমি ওকে ছাড়বো না, এটা করব ওইটা করব। এই কথা মুখ দিয়ে বের করবি, তার পরের পরিণতি কি হবে এটা তুই কল্পনা করতে পারবি না। সুতরাং আমি যেটা বলি সেটা শোন, সামনে 2 কেজি মিষ্টি রাখা আছে, কলা রাখা আছে, এগুলো নিয়ে এখান থেকে এক্ষুনি বিদায় হবি, আর আমার ভাতিজার আশেপাশে যেন তোকে আর না দেখি। সাথে সাথেই নাকি ওই জিনটাই বিষয়টা মেনে নেয়। এরপর এই ওসমান ভাইকে ছেড়ে দিয়ে জিনটা চলে যায়। তবে যাওয়ার পর এই যে মিষ্টি এবং কলা ওইটা পাশে একটা জায়গায় দিয়ে আসা হয়েছিল আর কি। এরপরে আল্লাহর রহমতে ওসমান ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি। ওসমান ভাই জানিয়েছেন যে ওনার বাবা কিন্তু স্বাভাবিকভাবে মারা যাননি। ওনার বাবা কিভাবে মারা গিয়েছেন এটা পরবর্তীতে উনি লিখে আমাদেরকে ঘটনাটি পাঠাবেন। ধন্যবাদ জানাচ্ছি ওসমান আলী ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 203তম এপিসোডের 5ম ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 203তম এপিসোডের 5ম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম জরিনা আক্তার। উনি পেশায় একজন শিক্ষিকা, ওনার বাড়ি গাজীপুরে। এর থেকে বেশি কিছু আমরা জানাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত, কেননা উনি এর থেকে বেশি প্রকাশের অনুমতি দেননি। যদিও বা উনি ওনার বিস্তারিত ঠিকানা আমাদেরকে দিয়েছেন। উনি এটাও জানিয়েছেন যে উনি যখনই আমাদেরকে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি পাঠানোর চেষ্টা করেন তখনই বিভিন্ন ধরনের সমস্যা উনি ফেস করেন। এরপরও উনি অনেক কষ্ট করে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2006 সালে।
তখন উনি ক্লাস 8-এ পড়েন। উনি ওই সময় একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। মাদ্রাসা থেকে ওনার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে ম্যাক্সিমাম 5 মিনিটের পথ। দুপুরবেলা ঠিক যখন 1টা বা এরকম একটা সময়, তখন 1 ঘন্টার একটা টিফিন টাইম হতো। উনি ওই সময় বাড়িতে চলে আসতেন খাওয়া দাওয়া করে, আবার উনি মাদ্রাসায় চলে যেতেন। ওনাদের যে বাড়ির চতুর্দিকে কিন্তু কোনো বেড়া দেওয়া ছিল না। যে পাশ দিয়ে ইচ্ছা বাসায় প্রবেশ করা যায়, বেরো হওয়া যায়, আর বাসার সাথেই রাস্তা। ওনাদের বাসার দক্ষিণ দিকে মাটির দেয়াল, উপরে টিন দিয়ে তৈরি, পাশাপাশি 2টো রুমের একটা ঘর। উনি বাড়িতে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে উঠতে যাবেন, তখন কি মনে করে ওনার চোখ যায় ওনার মাথার উপরের দিকে। মাথা বরাবর ঘরের দিকের ওই কোণের দিকে মনে হচ্ছে 1 হাত পরিমাণ একটা সাপ। অদ্ভুত বিষয় হচ্ছে, এটা দেখতে সাপের মতো হলেও এটা লেজ নাকি উনি দেখতে পাননি। ওই সাপটা মনে হলো উড়ে এসে ওনার মাথার উপর পড়ল। উনি এক নজর দেখার পরপরই উনি চোখ বন্ধ করে দেন। সাপটা মাথার উপর পড়েছে এটা উনি ফিল করেছেন। উনি চোখ বন্ধ করেই ওনার হাত দিয়ে ঝাড়া দিয়ে সাপটাকে মাথা থেকে ফেলে দেবার চেষ্টা করেছেন, এবং এরপরে দিয়েছেন প্রচণ্ড জোরে একটা চিৎকার। ওনার চিৎকার শুনে ওনার বাড়ির এবং আশেপাশের বাড়ির লোকজন এসে উপস্থিত ওখানে। এই যে ঘটনাটি ঘটেছে এটা খুবই অল্প সময়ের মধ্যে। ওনার সাথে কি হয়েছে সবাইকে যখন এটা বললেন, বাড়ির লোকজন তো তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করলেন সাপটা আশেপাশে কোথাও আছে কি না। না, কোথাও কোনো সাপ নেই। আর একটি বিষয় হচ্ছে, সাপটা যেখান থেকে মাথার উপর এসে পড়েছিল ওইখান থেকে পড়লে ওই জায়গার আশেপাশে থাকা পাতা বা অন্য কোনো ময়লা কিন্তু আশেপাশে পড়ার কথা না। এমনটা কোনো কিছু কিন্তু দেখা যায়নি, কোনো আলামত ছিল না। উনি ঘরে ঢুকলেন, ঢোকার পর শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে আবার মাদ্রাসা চলে গিয়েছেন। আবার বিকেলবেলা মাদ্রাসা ছুটি হবার পর বাসায় ফেরত এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন। ওই দিন ওনার মা গিয়েছিলেন এই জৈনাপুর নানা বাড়িতে বেড়াতে। ওনার মা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। ওনার মা এসে দেখেন যে জৈনাপুর শরীরে প্রচণ্ড জ্বর। ওনার মা মাগরিবের নামাজের পর ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনেছেন মূলত ওনার ছোট ভাই বোন এবং ভাবিদের কাছ থেকে। এদিকে মাগরিবের পর থেকে জ্বরের সঙ্গে শুরু হয়েছে তীব্র মাথা ব্যথা। ওনার বড় ভাই জ্বর এবং মাথা ব্যথার ওষুধ এনে খাইয়ে দিয়েছেন, তারপরও 1 চুল পরিমাণ মাথা ব্যথাও কিন্তু কমেনি, বরং রাতের গভীরতার সাথে পাল্লা দিয়ে জ্বর এবং মাথা ব্যথা বেড়েই চলছে। ওনার মা এবং ছোট বোন ওনার মাথার কাছে বসে দোয়া পড়ে ওনার মাথায় ফু দিচ্ছিলেন, তাতেও কোনো কাজ হয় না। এরপর উনি ওনার মাকে বললেন, মা তুমি কালেমা পড়ো। ওনার মা, ভাই, বোন 3 জন মিলে কালেমা পড়া শুরু করেছেন যখন, এরপর নাকি অদ্ভুতভাবে ওনার মাথা ব্যথা কমতে থাকে। প্রায় 1 ঘন্টা ধরে কালেমা পড়ল। এ সময় ওনার মাথা ব্যথা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। ঠিক ওনারা যখন ক্লান্ত হয়ে কালেমা পড়াটা বন্ধ করেছেন, ঠিক তখনই মাথা ব্যথা দ্বিগুণ বেড়ে যায়। এরপর উনি বললেন যে, মা তোমরা কালেমা পড়া বন্ধ করো না, এটা পড়া বন্ধ করলে আমার মাথা ব্যথা বেড়ে যায়। তো এভাবে কালেমা পড়া শুনতে শুনতে ওনার চোখ দুটো লেগে এসেছে। ঘরের মধ্যে ঘড়ি ছিল না তখন, রাত ওনার একটা আইডিয়া যে 11টা কি 11:30টার মতো বাজে আর কি। ওই সময় ওনার আবারও এই তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে যায়। শুধু উনি নন, ওনার সাথে যে ওনার মা, ছোট ভাই, বোন ছিল, তারাও শুনতে পান যে এই যে পাশের রুমটা, এই পাশের রুমে কোনো একটা অবয়বের উপস্থিতি হয়েছে। এই জিনিসটা মনে হচ্ছে এগিয়ে আসছে আস্তে আস্তে, 2 হাতে মাটি খুঁড়ছে। মাটি খুঁড়লে মাটি যদি পাশে ফেলা হয়, ছুঁড়ে ফেলা হয়, তখন কিন্তু এক ধরনের শব্দ হয়, মনে হচ্ছে ওরকম শব্দ হচ্ছে। আরও একটা অদ্ভুত বিষয় হচ্ছে, শুকনো পাতার উপর কেউ যদি হেঁটে যায়, ভারী কিছু স্পেশালি যদি হেঁটে যায়, তখন যেরকম মরমর আওয়াজ হয় ওরকম আওয়াজ হচ্ছে। ঘরে 4 জন এটা শুনছে। আর এই শব্দটা এত কাছে চলে এসেছে, মনে হচ্ছে আর মাত্র 1 হাত বা তারও কম দূরত্বে এই শব্দটা হচ্ছে। এই শব্দটা রুমের পশ্চিম দিক থেকে আসছে। তখন এই জৈনাপুর আম্মু ওনার মেজো ছেলে, অর্থাৎ জৈনাপুর মেজো ভাইয়ের নাম ধরে প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে ডাক দেন। এক ডাকেই
ওনার ছেলে চলে আসেন, ওই ঘরে চলে আসেন। আসার পর কিন্তু আর কোনো সমস্যা নাই, সব কিছু একদম স্বাভাবিক। উনি বলেন কি হয়েছে? তখন এই জৈনাপুর আম্মু বললেন যে আমরা এই ঘরে কেউ আর ঘুমাবো না, এই ঘরে বড় একটা সমস্যা মনে হচ্ছে হতে যাচ্ছে, চল তোর ঘরে আমরা সবাই চলে যাব। এরপর এই মেজো ভাইয়ের ঘরে সবাই চলে আসেন। এই যে ঘটনাটা ঘটলো, এই যে একটা শব্দ হলো ভয়ঙ্কর, এরপরে কিন্তু এই জৈনাপুর কিন্তু আর কোনো মাথা ব্যথা নেই। এরপর তো ওই ঘরে গিয়েছেন, ওখানে কিন্তু ওই মেজো ভাবিও আছেন। মেজো ভাবি খাটের উপরে, তারপর উনি, মা, আর ফ্লোরে ওনার যে ছোটো ভাই বোন, ওনারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। এদিকে জৈনাপুর আম্মু বলছেন আজকে কিন্তু ঘরের লাইট বন্ধ করছি না, লাইট আমরা জ্বালিয়ে রাখবো, কিন্তু লাইট জ্বালালে ঘুমাতে তো অসুবিধা হয়। তখন কি করলেন, একটা ছোট্ট কুপি বাতি এক পাশে ধরিয়ে রাখলেন। ওনারা শুয়ে পড়েছেন, 20 কি 25 মিনিট হয়েছে। হঠাৎ করে আগের মতোই আওয়াজ আসতে লাগলো, পার্থক্য এতটুকুই। আগেরটা ছিল ঘরের ভেতরে, এবার মনে হচ্ছে ঘরের বাইরে হচ্ছে এই শব্দ। এবারে কিন্তু শুধু শব্দ নয়, মনে হচ্ছে বাইরে ঝড় তুফান শুরু হয়েছে, আর অনবরত মাটি উঠানোর শব্দ। সেই মাটিগুলো চতুর্দিকে ছুঁড়ে ফেলছে। কোনো শুকনো পাতার উপর যদি মাটি ছুঁড়ে দেওয়া হয় তখন কিন্তু এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। সেই সাথে টিনের চালে হাঁটার মচমচ মচমচ শব্দ হচ্ছে। এইগুলো কিন্তু ওই ঘরে থাকা সবাই শুনতে পাচ্ছে। সবাই ভয়ে আতঙ্কে একদম জড়সড়ো হয়ে গেছে। ওনারা যে দোয়া দুরুদ জানেন সেগুলো পড়ছেন, অনবরত দোয়া দুরুদ পড়ছেন। কি পড়বেন না পড়বেন বুঝতে পারছেন না, যেটা জানেন ওটাই পড়ছেন। এভাবে অনেকক্ষণ চলে, থেকে থেকে চলছে। ফজরের আজানের আগ পর্যন্ত এটা কিন্তু চলতে থাকে। ওই রাতের কথা ওনারা কেউই ভুলতে পারবেন না বলে জানিয়েছেন। সকালবেলা কিন্তু উনি সম্পূর্ণরূপে সুস্থ, মাথা ব্যথাও নাই, জ্বরও নাই। তো এরকম কিন্তু হলো আর কি। পরের রাত্রে আগের রাতের মতো কোনো ধরনের কোনো ভয়ঙ্কর সমস্যা না হলেও একটা সমস্যা কিন্তু হলো, তা হচ্ছে সারা রাত থেমে থেমে টিনের চালে ঢিল পড়ছে। যাই হোক, এরপর থেকে সকাল সন্ধ্যা জৈনাপুর আম্মু ওনাকে কোরআনের বিভিন্ন আয়াত পড়ে ফু দিয়ে দেন। ওনার পরিবার ভেবেছিলেন যে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কে জানতো সমস্যা কেবল শুরু হয়েছে। এরপর থেকে সমস্যাটা দেখা দিল, উনি চোখ মেলে তাকাতে পারেন না। কেউ খাইয়ে দিলে চোখ বন্ধ করে খান। সারাদিন ঘরে শুয়ে থাকেন। ওয়াশরুমে যাওয়ার দরকার হলে আশেপাশে কেউ থাকলে তাদেরকে ডাকেন, তারা ধরে ধরে নিয়ে যায়, আবার ধরে ধরে এনে বিছানায় শুইয়ে দিয়ে যায়। এইভাবেই চলছিল ওনার জীবন। ওনার মা এই জৈনাপুর যারা শিক্ষক ছিলেন তাদের কাছ থেকে পানি পড়া এনে খাইয়ে দিয়েছিলেন। এরপর জৈনাপুর মামাকে ওনার মা ফোনে সব কিছু জানানো হলো। উনিও ওনাদের এলাকার একজন হুজুরের কাছ থেকে দোয়া পড়া পানি নিয়ে আসলেন, আরও বেশ কিছু আমল নিয়ে আসেন। সেই আমলগুলো যাতে জৈনাপু করতে পারেন, এই পানিগুলো ব্যবহার করতে পারেন। ওনার মামা কিন্তু এই আহলে হাদিস সম্প্রদায়ের লোক, যার কারণে উনি তাবিজ গ্রহণ করার কিন্তু ঘোর বিরোধী একজন লোক। এদিকে মাত্র এই অল্প কয়েকদিনে জৈনাপু এতটাই শুকিয়ে গিয়েছিলেন, এটা দেখে ওনার মামা সহ্য করতে পারেননি। উনি দেখলেন যে উনি যেই তদবির নিয়ে আসছিলেন তাতে তেমন কোনো কাজই হয়নি। এরপর উনি চিন্তা করলেন যে ভালো কোনো হুজুরের কাছে যেতে হবে, দেখা যাক উনি কি পরামর্শ দেন। এরপর উনিও বিভিন্ন হুজুর খোঁজা শুরু করলেন। ওনার মামা যখন বিভিন্ন ধরনের চিকিৎসা এনে দিয়েছিলেন, এরপর দেখা গেল যে ওই যে মাথা ব্যথার সমস্যা আবার শুরু হয়েছে। 2 মাস যাবৎ উনি ওনার মাদ্রাসায় যেতে পারেননি এই জৈনাপু। আর কার কাছে যাবেন, কি করবেন, মানে বুঝতেই পারছেন না। ওনার মামা সকাল বিকাল ওনার মাকে ফোন দিয়ে জৈনাপুর খোঁজ খবর নিতেন, আর যেখানে কোনো হুজুরের সন্ধান পেয়েছেন সেখানে গিয়েছেন। সেখানে যাওয়ার পর এই সমস্যার সমাধানের জন্য কথা বলেছেন, চেষ্টা করেছেন, তদবির নিয়ে আসছেন, কিন্তু তেমন কোনো লাভ হচ্ছিল না। মাঝে মাঝে নাকি মাথা ব্যথা এমন পর্যায়ে পৌঁছাতো যে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলবেন এরকম করতেন, চুল ধরে টানতেন, হয়তোবা চুল টেনে ছিঁড়লে মনে হচ্ছে মাথা ব্যথা কমবে, এমন একটা অবস্থা। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে, তা হচ্ছে এক বিকেলবেলা জৈনাপুর ইচ্ছা হলো উনি রাস্তা দিয়ে একটু হাঁটবেন, কারণ ঘরের মধ্যে থাকতে থাকতে ওনার অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল, মানসিকভাবে উনি বিপর্যস্ত ছিলেন। উনি ওনার ভাইকে নিয়ে
রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছেন, ঘরের পাশে যে রাস্তা আর কি, পাশাপাশি হাঁটছেন। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখেন একটা অপরিচিত লোক, বেশ উঁচু লম্বা, তার গায়ের যে রং একদম কুচকুচে কালোই বলতে হবে। এই লোকটা হেঁটে আসছে সামনে দিয়ে। এই লোকটা এমনভাবে হেঁটে আসছে যে একটা মহিলা যে রাস্তায় হাঁটছে এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নাই। সে এমনভাবে হেঁটে আসছে মনে হচ্ছে জৈনাপুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সে তার গতিতেই হেঁটে যাবে। যখন এরকম একদম হাঁটতে হাঁটতে কাছাকাছি চলে এসেছে তখন জৈনাপুর ভাই জৈনাপুর হাতটা খপ করে ধরে এক পাশে টান দিয়ে সরিয়ে এনেছে। তখন দেখা গেল ওই লোকটার যে হাঁটার গতি একটুও কিন্তু কমে নাই। সে যেদিক দিয়ে আসছিল ডানে বাঁয়েও সরে নাই, সে ঠিক ওই দিক দিয়েই চলে গেল হাঁটতে হাঁটতে। এই বিষয়টা দেখে কিন্তু জৈনাপুর এবং ওনার ভাইয়ের মনে সন্দেহ হলো। ওনারা একটু পরেই পেছন দিকে ফিরেছেন, একবার দেখেছেন, এরপরে আবার ফিরেছেন, কি মনে করে দেখেন যে ওই লোকটা নাই। অথচ এত দ্রুত কিন্তু ওই লোকটার হারিয়ে যাবার কথা নয়, আশেপাশে নেমে গেলেও তার দেখতে পাওয়ার কথা, কিন্তু এমনটা কিন্তু হয়নি। তখন ওই ভাই বললেন যে মনে হচ্ছে বড় ধরনের ক্ষতি না করে এটা যাবেই না, তাড়াতাড়ি চল বাড়িতে যাই, এখন আর বাইরে থাকতে হবে না। সন্ধ্যার আগেই ওনারা বাড়িতে পৌঁছে গেলেন, বাড়ির কাছাকাছি ছিলেন আর কি। তবে সন্ধ্যার পর জৈনাপু ফিল করলেন ওনার শরীরটা ভালো লাগছে না। এদিকে বাড়িতে আসার আগ পর্যন্ত কিন্তু ওনার ভাই ওনার হাতটা ছাড়েন নাই। ওই যে হাত টান দিয়ে সরিয়ে এনেছিলেন এরপর কিন্তু হাত ধরেই রেখেছিলেন। এদিকে এই ঘটনা যে ঘটেছে এটা কিন্তু জৈনাপুর মা ওনার মামাকে অর্থাৎ জৈনাপুর মামাকে ফোন করে বললেন যে এই ঘটনা। তখন জৈনাপুর মামারও কিন্তু টনক নড়ল যে বড় ধরনের একটা ক্ষতি মনে হয় সামনে হতে যাচ্ছে, সাধারণ কোনো তদবিরে কাজ হবে না। এদিকে জৈনাপুর নানির এক চাচাতো ভাই আছে যিনি একজন বিখ্যাত কবিরাজ। ওনাকে কিন্তু অনেকেই চেনেন, ওনার কাজ সম্পর্কেও সবার ধারণা আছে, কিন্তু এই যে এত সমস্যা চলছে এর মধ্যে একবারের জন্যও কিন্তু তার কথাটা কারোই মনে পড়েনি। কি এক অদ্ভুত বিষয়। অথচ ওনার কথাটা এই জৈনাপুরই প্রথম মাথায় এসেছে। উনি ওই রাত্রে ঘুমানোর আগে জৈনাপুর মাকে বলছেন যে মা, ওই তোমার একটা মামা আছে না যার ঘটনা মাঝে মাঝে আমাকে বলতা বা আমাদেরকে বলতা, তার কাছে একটু নিয়ে যাও না। তখন উনি বলেন আরে তাই তো রে, আমাদের ভিতরে এরকম একজন লোক আছে, তার কথা আমাদের কারোরই মাথায় নাই। ঠিক আছে, কালকেই যাব। এদিকে ওই বাড়ির ফোন নাম্বার সংগ্রহ করে তার সাথে ফোনে কথা বলে ওনারা গিয়েছেন। ওনার নাকি একটা বিশেষ লাঠি রয়েছে, উনি ওনার বিভিন্ন ধরনের চিকিৎসার ক্ষেত্রে এই লাঠিটা ব্যবহার করেন। আর ওনার কাছে গেলে নাকি উনি শুরুর দিকে বলেন যে আমি এগুলো করতে পারি না, এগুলো ছেড়ে দিয়েছে, এরকম বিভিন্ন বিষয় বলেন। অনেক অনুরোধ করলে নাকি উনি চিকিৎসা করতে রাজি হন। তো ওখানে সকালবেলা রওনা দিয়েছেন। ওই রাতে তেমন কোনো সমস্যা হয়নি। ওই বাড়িতে পৌঁছাতে প্রায় দুপুরের মতো হয়ে গেছে। যাবার পর অনেক গল্পগুজব করলেন, সেই লাঠিটাও জৈনাপু সহ আশেপাশের অনেককে দেখালেন, বিশেষ করে যারা গিয়েছিলেন আর কি। আর এই যে একটা সমস্যা নিয়ে জৈনাপু গিয়েছেন, জৈনাপুর সাথে আরও বেশ কয়েকজন গিয়েছেন, মনে হচ্ছে এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথাই নেই। উনি দুপুরের খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন যে একটা ভাত ঘুম দিয়ে উঠবেন। এই সময় তো জৈনাপুর মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন যে মামা, আমার মেয়েটার এই একটা সমস্যা চলছে বেশ কয়েক মাস যাবৎ, আপনি এটা একটা সমাধানের চেষ্টা করেন, আল্লাহ চাইলে ইনশাল্লাহ সমাধান হবে, আর যদি না পারেন না করে দেন আমরা চলে যাই, মেয়েটার কষ্ট আর ভালো লাগছে না, হায়াত থাকলে সে বেঁচে থাকবে আর না হলে থাকবে না। এই কথা শোনার পর নানা বলেন ঠিক আছে যা, এখনই এখান থেকে সরে গিয়ে নিঃশ্বাস না ছেড়ে এক গ্লাস পানি আমার কাছে নিয়ে আয়। ওনার মা তাই করলেন, টেবিল থেকে পানি আনলেন। এরপর উনি কিছু একটা পড়লেন, পড়ার পর জরিনাপুর মায়ের হাতে এই গ্লাসটা দিয়ে বললেন যে এই পানিটা জরিনার চোখে ছিটিয়ে দে, যদি কোনো প্রতিক্রিয়া দেখা যায় তাহলে বুঝতে হবে সমস্যা আছে, আর না হলে কোনো সমস্যা নাই। তো তাই যখন করা হয়েছে সাথে সাথে জরিনাপুর কাছে মনে হলো যে ওনার চোখের মধ্যে কেউ মরিচ ডলে দিয়েছে, এমন জ্বালা পড়া শুরু হয়েছে। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন আর এমন কান্নাকাটি শুরু করেছেন, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ওই যে চোখে কোনো কিছু গেলে যেভাবে পানি পড়ে, আর একে তো কান্নাকাটি করছেন, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তখন নানা বলেন যে হ্যাঁ ধরতে পারছি রে, একটা বৈঠক দিতে হবে, আগামীকাল আসবি, একদম একটা ধান কাটার কাঁচি আনবি, একটা নতুন পাতিল আনবি, আর নদীর উজানের পানি আর 101 টাকা নিয়ে আসতে হবে।
তো এটা বলে দিলেন। তো পরে ছিল তারিখটা ছিল হলো বৃহস্পতিবার আর কি। আর উনি ওই সময়ের মতো কিছু পানি পড়া দিয়েছেন, কিছু মাটি পড়া দিয়ে বললেন যে টিনের চালে এই মাটিটা ছিটিয়ে দিবি, আর প্রতিদিন 3 বার পানিটা খেতে হবে। এরপরে তো ওনারা বাসায় আসেন, আসার পর সেভাবেই কাজ করেন, টিনের চালের উপরে ওই মাটিটা ছিটিয়ে দেন। এরপর যখন বৃহস্পতিবার হয়, এর মধ্যে কিন্তু তেমন কোনো সমস্যা নেই। বৃহস্পতিবারের বেলা ওই কবিরাজনার বাসায় ওনারা গিয়েছেন। রাত 12টার সময় উনি আসন বসিয়েছেন আর দুষ্টু জিনটাকে একটা তুলা রাশির মানুষের উপর হাজির করিয়েছেন। তো এরপর ওই জিনটাকে উনি কিছু একটা বলছিলেন, কিন্তু জৈনা আপু তো এতটা ভয় পাচ্ছিলেন, উনি এই কথা শুনতেও ভয় পাচ্ছিলেন। মনে হচ্ছে যে উনি কানের উপর হাত যদি চেপে ধরে রাখতে পারেন তাহলে ওনার আরও শান্তি লাগে, এই কথাগুলো না শুনতে পেলেই শান্তি লাগে। যখন কথা হচ্ছিল তখন নাকি এই জৈনা আপুর পায়ে মনে হচ্ছে কোনো পিঁপড়া কামড়াচ্ছে এমন একটা অনুভূতি হচ্ছিল, আর মনে হচ্ছে যে কেউ চিমটি কাটছে এমন অনুভূতিও ছিল। আর ওই জিনটা নাকি একটা সময় বলেছিল আমি যাব না। এরপর ওই কবিরাজ না উনি নাকি খুব আস্তে করে অনেকটা ফিসফিসানি করার মতো করেই ওই জিনটাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছিলেন। এরপরই ওই জিনটা বলে চলে যাবো, আর আসবো না। আসলে উনি যে কী বলেছিলেন, কি বিষয়টা ওই জিনকে বলেছিলেন, এই বিষয়টা আজও কিন্তু জৈনা আপু বলতে পারেন না। তো এরপর থেকে আল্লাহর রহমতে উনি অনেকটাই সুস্থ হয়ে যান। ওই রাত্রে ওই নানার বাসাতেই ওনারা ছিলেন, আর 2 মাসের জন্য একটা তদবির দিয়েছিলেন। 2 মাস পর্যন্ত এই তদবিরটা ব্যবহার আসলে পুরোপুরি করতে পারেনি। 1 মাস পর্যন্ত করার পরে আবার খবর এসেছিল এটা আর করতে হবে না। এরপর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এতটুকু বোঝা যায় যে উনি একটা দুষ্টু বদ জিনের শিকার হয়েছিলেন, আর সাপের আকৃতিতে ওনার মাথার উপর এসে পড়ার পরপরই ওনার শরীরের উপর একটা বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। আর এরপর থেকে ওনার তীব্র মাথা ব্যথার সমস্যাটাও শুরু হয়েছিল। বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছে আর কি, কিন্তু আল্লাহর রহমতে সফল হয়নি। আল্লাহ ওনাকে হেফাজত করেছেন। আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনাকে আর নতুন করে এই ধরনের বিপদে না ফেলেন, আর আমাদের নিজেদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে সব সময়। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জৈনা আপুকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 203তম এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারে থার্সডে নাইটের 203তম এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে কেউ আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehourworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehourworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি আজকের এপিসোডের শেষ ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ জায়েদ। ওনার বাড়ি চট্টগ্রামের চকবাজার এলাকায়। উনি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার চাচার সাথে ঘটেছে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল বা এটার সূত্রপাত হয় 2020 সালের সেপ্টেম্বরের 15 তারিখে। ওনার চাচা, যার নাম হচ্ছে জামাল, উনি কিন্তু টেকনাফে একটা দোকান দিতেন বা দোকান চালাতেন। মোটামুটি ভালোই চলতো দোকানটা। বাড়িতে আসা যাওয়া কম করতেন, ব্যবসায়িক কাজে বেশি মনোযোগী ছিলেন, আর নামাজের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ছিলেন। 5 ওয়াক্ত নামাজ উনি সব সময় টাইম টু টাইম পড়ার চেষ্টা করতেন। যেহেতু বাড়িতে কম আসতেন, তো একবার পরিকল্পনা করলেন যে যাই, বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসি।
ওই চিন্তা থেকেই উনি 2020 সালের সেপ্টেম্বরের 15 তারিখে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা হলেন। বাসের টিকিট কেটেছিলেন রাত 11টার দিকে, একটা বাসের আর কি। আর ফোনে তো কথাবার্তা হচ্ছিল, যেহেতু বাড়িতে আসবেন নিজের বাবার জন্য, অর্থাৎ এই যে জায়েদ ভাইয়ের দাদুর জন্য কিছু মাছ কিনেছিলেন। এরপর এই জায়েদ ভাই বা পরিবারে অন্য যেই বাচ্চারা ছিল তাদের জন্য কিছু চকলেট কিনেছিলেন। যেহেতু বেশ কিছুদিন পর বাড়িতে আসছেন, কিছু তো নিয়ে যেতে হবে। রাত 11টার দিকে উনি যখন গাড়িতে উঠেছেন তখনই জানালেন যে গাড়িতে উঠেছেন, গাড়ি ছেড়েও দিয়েছে। এদিকে দাদু তো মোটামুটি নিশ্চিত ছিলেন যে ঠিক সময় মতো উনি বাড়িতে চলে আসবেন। রাত 12:30টার দিকে অন্য একটা নাম্বার থেকে ফোন আসে। কণ্ঠটা মেয়েলি ছিল, একটা মেয়ের গলায় কেউ একজন কথা বলছে, এটা মেয়েই ছিল বলা চলে। তখন উনি বলেন যে যদি জামালকে পেতে চাও তাহলে 5 লাখ টাকা দিতে হবে। তখন তো পরিবারের সবাই চিন্তা করেন যে হয়তো বা কোনো ডাকাত বা ছিনতাইকারী ধরে ফেলেছে তাকে, যেহেতু উনি ব্যবসায়ী, তার দিকে কারো নজর থাকতেই পারে। তখন এই যে জায়েদ ভাইয়ের সেজু চাচা, যার নাম হচ্ছে আনোয়ার, তখন উনি চিন্তা করলেন যে এত দ্রুত এই রাতের মধ্যে 5 লাখ টাকা উনি কোথায় পাবেন। সকাল হলেও না হয় মানুষের কাছ থেকে ধার কর্য করে বা ব্যাংকে যতটুকু যৎসামান্য যা আছে এগুলো তুলে ম্যানেজ করা যাবে, কিন্তু এত রাতে কীভাবে উনি টাকা গোছাবেন। যাক, উনি ওই নাম্বারে আবার কল ব্যাক করেন, করার পর বলেন যে ঠিক আছে আপনাকে টাকা দেব, পরদিন দিব, এত রাতে তো দিতে পারবো না, তবে একটা শর্ত, তা হচ্ছে এই জামালের কোনো ক্ষতি করতে পারবেন না আর তার সাথে কথা বলাতে হবে এখনই। কিন্তু অপর পাশ থেকে সেই মেয়েটা বলল যে না, তার সাথে এখন কথা বলানো যাবে না, তবে তার ভিডিও করে দিতে পারবে। এখন সমস্যা হলো কি যে এইভাবে হুট করে না জেনে এতগুলো টাকা পাঠাবেন, আর আদতে উনি কিডন্যাপ হয়েছেন কি না, এমনও তো হতে পারে উনি অন্য কোনো একটা সমস্যায় পড়েছেন, এই সুযোগ নিয়ে কেউ ফোন করে টাকা হাতিয়ে নেওয়ার একটা ধান্দা করছে। এই যে জায়েদ ভাইয়ের যিনি দাদু, উনি ছিলেন একজন হুজুর। হুজুর বলতে গেলে ভালো একজন রাকিও ছিলেন, ওনার অনুগত বেশ কিছু জিনও ছিল। উনি তৎক্ষণাৎ জিনেদের সাথে যোগাযোগ করা শুরু করেছেন, জিনেদের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করছেন যে আসলে ঘটনাটা কী হয়েছে। এর মধ্যে আবার টেকনাফ পুলিশকেও বিষয়টা জানানো হয়েছে, যে নাম্বার থেকে কল করা হয়েছে সেই নাম্বারটাও দেওয়া হয়েছে, তাদেরকে এই বিষয়গুলো বিস্তারিতভাবে বলা হয়েছে। পুলিশ থেকেও আশ্বাস দেওয়া হয় যে তারা তাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করবেন। এদিকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দাদু তো খোঁজ নেবার চেষ্টা করছেন, কিন্তু চূড়ান্ত কোনো সমাধান আসছে না। এদিকে 2 দিন পার হয়ে গেছে, কিডন্যাপারদের কাছ থেকে কিন্তু কোনো ফোন কল আসেনি, পুলিশও কোনো কিছু জানাতে পারে না যে আসলে হয়েছেটা কি। 2 দিন পরে হুট করে এই যে জামাল চাচু বাড়িতে ফেরত আসেন, তাকে দেখে তো সবাই খুবই অবাক হয়ে যান, কিভাবে আসলেন। আর তার পুরো শরীর কাদায় ভেজানো ছিল, মানে পুরো শরীরে কাদা, তার চোখ লাল টকটকে, আর হাতের নখগুলো মনে হচ্ছে ভেঙে গেছে, মনে হচ্ছে কারোর সাথে লড়াই করে এই অবস্থা হয়েছে। চেহারার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যাচ্ছিল। দাদু যখন দেখলেন তখন সবাইকে বললেন ওকে দ্রুত গোসল করাও, তারপর ঘরে নিয়ে আসো। গোসল করানো হলোরই কিছুই বললেন না, একদম চুপচাপ, কারোর সাথে কথা বললেন না। দাদু কোনো একটা বিষয়ে অনুমান করতে পেরেছিলেন, দাদু কিছু বললেন না, শুধু টেকনাফ পুলিশকে ফোন করে জানিয়েছিলেন যে পাওয়া গেছে, পরবর্তীতে বিস্তারিত তাদেরকে আবার জানানো হবে। কারণ পুলিশকেও তো বিষয়টা জানানো হয়েছিল, যাতে পুলিশ অবগত থাকে যে হ্যাঁ ওনাকে পাওয়া গেছে। দাদু ওই সময়ে ঘরে চলে গেলেন, নামাজ আদায় করলেন। চাচুর রুমে এসে দোয়া পড়ে যখন উনি ফু দিতে গিয়েছেন, তখন হঠাৎ করে এই জামাল চাচু দাদুর গলা চাপ দিয়ে ধরেছেন। হুট করে একটা বয়স্ক মানুষের গলা যদি ইয়াং মানুষ চাপ দিয়ে ধরে, তখন বয়স্ক মানুষের অবস্থা কি হতে পারে। উনি তো গড়গড় শব্দ করছেন, ওইভাবে চিৎকারও করতে পারছেন না বেশি জোরে। বাড়িতে তো অন্য লোকজনও ছিল, তারা কোনোভাবেই ছুটাতে পারছিলেন না। এক হাত ধরে গলা চাপ দিয়ে ধরে দাদুকে শূন্য তুলে ফেলেছেন। 4-5 জন মিলে অনেক চেষ্টার পর, মানে একদম মরমর অবস্থা হয়ে গেছিল দাদুর, তখন ওনাকে ছাড়াতে সক্ষম হন। এর পরই এই জামাল চাচা উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সাময়িক সময়ের জন্য দাদুও সেন্সলেস হয়ে গিয়েছিলেন,
তবে সেন্স যখন চলে এসেছে তখন উনি দেখলেন যে তখনও কিন্তু এই জামাল চাচা সেন্স নাই। উনি বললেন যে দ্রুত ওকে দড়ি দিয়ে বেঁধে ফেলো। তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো। এরপর দাদা কি করেছেন, উনি একটা ঘরে গিয়েছেন, ওনার যে ঘরটা, দরজা বন্ধ করে দিয়ে উনি কী যেন করছেন। হঠাৎ করে ভেতর থেকে অদ্ভুত টাইপের কিছু শব্দ আসছিল। আর কোনো জিনিস যদি তেলে ভাজা হয় সেই জিনিসটার সাথে যদি পানি থাকে তাহলে কিন্তু চট 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 শব্দ বেশি হয়। যখন কোনো মাছ তেলে ভাজার জন্য ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু চট চট শব্দ বেশি হয়, কারণ মাছের সাথে কিন্তু একটু পানি থাকে। আর তেলের সংস্পর্শ, বিশেষ করে গরম তেলের সংস্পর্শে যদি পানি থাকে তাহলে কিন্তু এরকম শব্দ হয়। ওরকম শব্দ হচ্ছিল। এবার আর একটা বিষয় দেখা গেল, সেটা হলো বাড়ির ভেতরে এমন বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, মনে হচ্ছে খুবই বিশ্রী দুর্গন্ধযুক্ত কোনো মাংস গরম তেলে ভাজা হচ্ছে। এরকম কিন্তু চলছিল অনেকক্ষণ। প্রায় 30 মিনিট পর দাদু ঘর থেকে বেরিয়ে এলেন। ওই ঘরে কিন্তু এই জামাল চাচাও ছিল। বের হয়ে এসে বললেন যে দোকান থেকে কাফনের কাপড় নিয়ে আসো, আর জামালকে শেষ বিদায়ের জন্য তোমরা সবাই প্রস্তুতি নাও, কেননা জামাল আর পৃথিবীতে নেই। এই কথা শোনার সাথে সাথে পরিবারের সবার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। এ কি কথা, একটু আগেই না জীবিত ছিল, সে কিভাবে মারা গেল? উনি তো সুস্থই ছিল। দাদু কান্নায় ভেঙে পড়লেন এবং বলতে শুরু করলেন এমন কিছু কথা যা আসলে কেউই জানতো না। তা হচ্ছে, দাদু জানতে পেরেছিলেন তার পাঠানো জিনের মাধ্যমে। সেটা হচ্ছে, এই জামাল চাচু যখন টেকনাফে ব্যবসা করছিলেন ওখানে একটা মেয়ের সাথে ওনার সম্পর্ক হয়। তবে এই মেয়েটা যে অমুসলিম ছিল এটা কিন্তু মেয়েটা কখনোই জামাল চাচুকে বলেন নাই। তার আচার আচরণ, চলাফেরা, হাবভাব সব কিছুতে কিন্তু একটা মুসলিম মেয়ে যেভাবে চলাফেরা করে এরকম ভাবটা ছিল। জামাল চাচু তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন। উনি যখনই বুঝতে পেরেছেন যে মেয়েটা মুসলিম নন তখনই তো উনি বেঁকে বসেছেন যে এটা কিভাবে সম্ভব, আমি তো অমুসলিমকে বিয়ে করতে পারবো না, আমার ধর্ম তো সেটা অ্যালাউ করে না, আমি তো এটা করবো না। তখন নাকি ওই মেয়েটা ক্ষিপ্ত হয় এবং ক্ষিপ্ত হওয়ার একটা পর্যায়ে জামাল চাচুর উপরে ভয়ঙ্কর রকমের কালো জাদু প্রয়োগ করে এবং প্রথমে করেছে বশীকরণ জাদু। বশীকরণের মাধ্যমে ওনার সাথে এমন কিছু কাজ করেছে যেটা সম্পূর্ণরূপে জামাল চাচুর অনিচ্ছাতে। পরবর্তীতে এটা করে ওনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। জামাল চাচু বলেন, না তো আমার তো এরকম কোনো কিছু মনে পড়ে না। তখন মেয়েটা এমন বান মেরেছে যে জামাল চাচুকে শেষ করে দিয়েছে। তবে এই যে বাসে উনি উঠলেন, কিভাবে হারিয়ে গেলেন, এটা এক রহস্য। বাসে ওঠার পর বাসের ভেতর থেকেই নাকি উনি গায়েব হয়ে গিয়েছিলেন, এমনটাই অনুমান করা হয় আর কি। তো এইটা যখন হলো, তারপর যেটা হয় যে ওনাকে যে নিয়ে গেল এর পরপরই নাকি জামাল চাচুকে একদম শেষ করে দেওয়া হয়েছিল, কিন্তু লাশটা গুম করতে পারেনি। এই লাশের ভিতরে ভয়ঙ্কর একটা পিশাচ জিনকে ঢুকিয়ে দিয়ে এই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যখনই দাদুকে সে দেখেছে আর দাদু ফু দিতে গিয়েছে তখনই দাদুর উপর সে ক্ষিপ্ত হয়েছে। আর জামাল চাচুকে যখন উনি রুমের মধ্যে নিয়ে গেছেন, যখন তদবির করেছেন, তখনই বোঝা গেল আসলে জামাল চাচু আগেই মারা গেছেন। উনি যে জীবিত হয়ে এসেছেন এটা মূলত তার শরীরের ভিতরে ভয়ঙ্কর একটা পিশাচ, যারা মৃতদেহের মধ্যে প্রবেশ করে ওই মৃতদেহকে মানুষের মতো নাড়াচাড়া করতে পারে। হঠাৎ করে দেখলে বোঝার উপায় নাই যে এই লোকটা মৃত। এই ধরনের পিশাচগুলো খুব শক্তিশালী হয়ে থাকে আর এদেরকে হাসিল করাও খুব কঠিন ব্যাপার। তো এই মেয়েটা এই ধরনের কাজ করিয়েছে কাউকে দিয়ে, যেহেতু লাশ গুম করতে পারেনি। আরও একটা ভয় ছিল যে যেহেতু এটা কালো জাদুর সাহায্যে করা হয়েছে, দাদু যদি জীবিত থাকেন তাহলে ওই মেয়েটারও সমস্যা হতে পারে, যে কবিরাজ করেছে তারও সমস্যা হতে পারে। দাদু মূলত তার ঘরে ঢোকার পর ওই জিনটাকেও শেষ করে দিয়েছেন, কিন্তু জিনটাকে তার শরীর থেকে বাইরে বের করার পরই জামাল চাচু তো আর পৃথিবীতে নেই। তখন তাকে দাফন কাফন করানো হয়েছে। এই ঘটনার অল্প কিছুদিনের মাথায় ওই যেই মেয়েটা, ওই মেয়েটা নাকি এই বাড়িতে এসেছিল, হাউমাউ করে কান্নাকাটি করেছে তার কৃতকর্মের জন্য। তার দিকে কিন্তু দাদা দাদি ফিরেও তাকান নাই। সে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে। দাদি নাকি বলেছিল যে তুমি তাকে পছন্দ করো, সেটা তুমি আমাদেরকে এসে বলতে পারতা। তুমি ভিন্ন ধর্মের
এইটাও তো একটা উপায় আছে আমাদের ধর্ম মতে কীভাবে এটা করা যায়। তুমি সেটা না করে আমার ছেলের এত বড় ক্ষতিটা কেন করতে গেলা? কাজটা তো তুমি ভালো করো নাই। তোমার বিচার আল্লাহর কাছে দিয়ে রেখেছি, আল্লাহই তোমার বিচার করবেন। ওই মেয়েটা পরিবারের অন্য সদস্যদের সাথেও কথা বলেছিল, কান্নাকাটি করেছিল, হাত পায়ে ধরে বসেছিল দীর্ঘক্ষণ, এরপরেও কিন্তু দাদা দাদি ক্ষমা করেন নাই। দাদা নাকি এই ঘটনার পর ওই মেয়েটাকে মেরে ফেলার জন্য সব ধরনের ব্যবস্থা করেছিল তার জিনকে দিয়ে, কিন্তু দাদি এটা করতে দেন নাই। দাদি চেয়েছিলেন যে এরকম একটা কাজ করে শেষ বয়সে এসে দাদুর হাত মানুষের রক্তে রঞ্জিত না হোক, যে উনি তদবির করে জিন পাঠিয়ে ওই মেয়েটার ক্ষতি করবেন। জিনিসটা আসলে আল্লাহ এটা ভালোভাবে নেবেন না। এই জন্য দাদি বলেছিলেন যে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি, আল্লাহই বিচার করবেন। মেয়েটা অনেক কান্নাকাটি করার পরও দেখলেন যে কোনো কাজ হবে না, এরপর ওই বাড়ি থেকে চলে যান। আর ওই মেয়েটার এখন কি অবস্থা এটা কেউ জানে না, তার কি হয়েছে না হয়েছে, সে এখন কি করছে এটাও ওই পরিবার থেকে কোনো খোঁজ খবর রাখেনি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে ঘটনাটা যেটা আমরা শেয়ার করলাম, আপনারা এই ঘটনাটা কিভাবে চিন্তা করবেন আমি ঠিক জানি না। তবে কেউ যখন কারো প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে যায়, হঠাৎ করে তার থেকে যদি বিচ্যুত হয়ে যায় বা সে অস্বীকার করে বা গ্রহণ না করে, তখন অনেকেই কিন্তু এই ধরনের পথে হাঁটতে থাকেন। কিন্তু এটা মোটেও উচিত নয়। কালো জাদুর আশ্রয় নিলে এর একটা প্রভাব অবশ্যই থাকবে। তবে এই ঘটনার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেওয়া আসলে সম্ভব নয়। দাদু যতটুকু বলেছিলেন তার অংশ বিশেষ বলা হয়েছে, সব কিছু বলাটা হয়তোবা ঠিকও হবে না। যতটুকু বলা যায় আমরা ততটুকুই বলার চেষ্টা করেছি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনেছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো ঘটনাগুলো দিয়ে অনেকটা পথ আমরা এগিয়ে যেতে চাই। আপনাদের পাঠানো ঘটনাগুলোই আমাদের চলার পথের পাথেয়। ঘটনা না পেলে কিন্তু আমরা আমাদের এপিসোডগুলো কিন্তু রান করতে পারবো না, থেমে যাবে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের পথ চলা। এজন্য বলি, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করুন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। তবে একটা কথা, আমরা সত্য ভয়ের ঘটনা প্রচারে বিশ্বাসী, আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টাটা করি। তবে সব ঘটনার সত্যতা তো আমরা নিশ্চিত করতে পারি না, এটা আমাদের অক্ষমতা, এটা আমাদের একটা বড় ধরনের অক্ষমতায় বলতে হবে, এটা আসলে সম্ভবও নয়। এজন্য আমাদের এই অক্ষমতাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সত্য ভয়ের ঘটনা যদি না পাই, কখনো বানিয়ে বানিয়ে ঘটনা বলতে হয়, তাহলে আমাদের পথে চলা আমরাই থামিয়ে দেব। এটা নিয়ে আমরা আর কাজ করব না। আপনাদের কাছ থেকে আমরা যতদিন ঘটনা পাবো, আমাদের পথে চলাও এভাবেই ইনশাল্লাহ চলতে থাকবে। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের সকল লিসেনারকে কবুল করুন। আমরা একসাথে যেন অনেকটা পথ পাড়ি দিতে পারি, শুধু ভয়ের ঘটনার মাধ্যমে ভৌতিক বিনোদন নয়, এর থেকে যেন আমরা ভালো কিছু শিক্ষাও অর্জন করতে পারি, যা আমাদের সাদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। আল্লাহ আমাদের কবুল করুন, সবাইকে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।